ফুটপাতে থাকতাম আমি, রাস্তায় 5 টাকা দিয়ে খাবার কিনে খেতাম, দুবার ভাবতাম এই খাবারটা খাবো কি হবে। সেই জায়গা থেকে আমি আজকে যে অভিনয় করে যে জায়গায় পৌঁছেছি, এ তো রাজা আমি আমার নিজের কাছে। তুমি নিজেকে বারবার অযোগ্য বলে কেন দাবি করো? তার কারণ আমি প্রচুর যোগ্য লোককে দেখেছি আমার জীবনে, যাকে তাকে স্টার বা সেলিব্রিটি বলা যায়। আমি স্টারও নই, আমি সেলিব্রিটিও নই, আমি একজন অভিনেতা, আমি একজন পরিচিত মুখ। সেলিব্রিটি কথাটার ভারী অর্থ, কিন্তু সেলিব্রিটি মানে যাকে সেলিব্রেট করে একটা সমাজ। সত্যজিৎ রায় একজন সেলিব্রিটি, উত্তম কুমার একজন সেলিব্রিটি, উত্তম কুমারও সেলিব্রিটি, আমিও সেলিব্রিটি, এটা কি করে সম্ভব? পারফর্মার সবাই ইনসিকিউরিটিতে ভুগি, কারণ আমাদের কাজ আজ আছে কাল না থাকতে পারে। নমস্কার, আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। আজকে আমার এবং আপনাদের সঙ্গে যিনি আড্ডা দেবেন, অর্থাৎ যে অভিনেতা আড্ডা দেবেন, তার জীবন থেকে অভিনয় সত্ত্বটা একটু দূরে সরিয়ে রাখলে দেখা যায় তিনি একেবারে বাউন্ডুলে মানুষ। কারণ তিনি ভালোবাসেন উঠতে, ভালোবাসেন আবিষ্কার করতে এবং ভালোবাসেন কাজ করতে। আজকের আমাদের বিশেষ অতিথি, প্লিজ ওয়েলকাম অম্বরীশ ভট্টাচার্য। সেদিন চাঁদের আলো চেয়েছিল জানতে, ওর চেয়ে সুন্দর কেউ আছে কি? আমি তোমার কথা বলেছি, রূপসী বিজলি লতা পারেনি তা মানতে, বলেছিল এ চমক কারো আছে কি? আমি তোমার কথা বলেছি। রাজা গোজা দিয়ে শুরু এবং এতগুলো জীবন পার, এতগুলো যে একটাই জীবন পার করেছি, অনেকগুলো কাজ হয়েছে, এটা বলতে পারো। এখন বর্তমানে জীবন দর্শন ঠিক কিরকম? জীবন দর্শন আমার একই আছে, যে নিজেকে খুব সিরিয়াসলি না নেওয়া। শুরুর দিন থেকেও যা ছিল এখনো তাই আছে, খুব একটা পরিবর্তন আমার মানসিকতায় হয়নি, ভাবনা চিন্তা বিশ্বাস এগুলো বদলাইনি, সময়ের সাথে একই আছে। এই যে যখন ভেবেছিলে শুরু করবে না অভিনয় এবং কাজও করবে না এরকম ভাবে, কিন্তু যখন শুরু হলো তারপরে কি মনে হয় এখন নিজেকে অভিনেতা বলতে ইচ্ছে করে? না না, অভিনেতা অন্য জিনিস, আমি একজন সাধারণ পারফর্মার বলতে পারো। অভিনেতা কথাটা খুব একটা ভারী কথা। অভিনেতা বা গায়ক এগুলোর পেছনে অনেক চর্চার আছে দরকার, অনেক অধ্যাবসায়ের দরকার আছে, সেসব তো আমি সেই অর্থে কিছু করিনি। আমি বাই চান্স অ্যাক্টর, আর ওই পারফর্মার বললেই ভালো হয় আমার মনে হয়। এই এত বছর কেটে গেল যখন, তখন যেটা মনে হয় যে সিনসিয়ারিটি থাকলে, একাগ্রতা থাকলে যে কোনো মানুষই যা ইচ্ছা করতে পারে, সেটা আমি নিজে আমার জীবন দিয়ে প্রমাণ পেয়েছি। কারণ আমার তো সেই অর্থে কোনো ট্রেনিং ছিল না, বা আমি যে প্রচুর থিয়েটার করে এসেছি বা এই ধরনের বা অভিনয় করার প্রচণ্ড বাসনা ছিল, কোনোটাই নয়। কিন্তু যখন একটা কাজে এসে পড়লাম এবং কাজটা শুরু হয়ে গেল, তখন সেই মানে ডে ওয়ান থেকে, যেদিন আমি প্রথম ফ্লোরে ঢুকি অভিনয় করতে, সেদিন থেকে আজ অব্দি একটা জিনিস আমি মেনটেন করেছি, সেটা হচ্ছে সিনসিয়ারিটি টুয়ার্ডস মাই ওয়ার্ক। আমি যে কাজটাই করি না কেন, যখন আমি রাজি হয়েছি সেই কাজটা করতে, সেটা ভালো হোক বা খারাপ হোক বা মধ্যমানের হোক, আমি সময়ে পৌঁছানো, যতটা ডেলিভার করা দরকার সিনসিয়ারলি ডেলিভার করা, পার্ট মুখস্থ করা, পরিচালক যেটা চাইছে সেটা দেওয়া, কোনো রকম ফাঁকিবাজি আমি কোনোদিন করেছি বলে আমার মনে পড়ে না। তো ওইটুকুই আমি বলতে পারি যে আমি যে এতটা সিনসিয়ার ছিলাম আমার কাজের প্রতি, সেটা আমি সত্যি আগে বুঝতে পারিনি যতদিন না আমি একটা পেশাদার দুনিয়ায় এসে পড়েছি। এই পেশাদার দুনিয়া আমাকে নিজেকে চিনতে শিখিয়েছে নতুন করে। আমি আগে ভাবতাম আমি হয়তো খুব দায়িত্ব জ্ঞানহীন, আমি হয়তো খুব দায়িত্ব নিয়ে কোনো কাজ উতরে দিতে পারবো না, সিনসিয়ারিটি কম, আমার এই সমস্ত ধারণা ছিল যখন আমি সেই অর্থে কিছুই করতাম না বা কিছু করতে চাইতামও না। কিন্তু পরবর্তীকালে এই পেশাদার জীবনে এসে অভিনয় করা শুরু করার পরে আমি বুঝতে পেরেছি যে একটা কাজের দায়িত্ব যখন আমাকে দেওয়া হয়েছে, সেটা সিনসিয়ারলি ফুলফিল করার মতো যতটুকু দক্ষতা থাকা প্রয়োজন সেটুকু আমার আছে। এইটুকুই রিয়েলাইজেশন বলতে পারো তুমি, নয়তো এতগুলো বছর একটানা আমি কাজ করে যেতে পারতাম না। অম্বরীশদা, শুরু থেকে তুমি যখনই বলেছো যে আমি কখনোই ভাবিনি অভিনেতা হব, তারপর তোমাদের সেই জেনারেশন থেকে যদি দেখা যায়, এখনো বহু অভিনেতা রয়েছে যারা স্টুডিওতে গিয়ে তাদের সিভি নিয়ে ঘুরেছে, বহু অভিনেতা আর্টিস্টের কাছে গিয়ে কাজ চেয়েছে বা স্টুডিওতে গিয়ে কাজ চেয়েছে। সেই অর্থে কি তোমাকে এইভাবে শুরু করতে হয়েছে? না না, আমাকে তো করতেই হয়নি, তার কারণ আমি তো চিনতামই না কাউকে। আমি কোনো স্টুডিও চিনতামও না, জানতামও না কোথায় গিয়ে ছবি দিতে হয় বা কিছু, বা ছবি দিলে যে একটা অভিনয়ের সুযোগ হবে সেইটা করারও যে যোগ্যতা আছে আমার, সেটা সম্পর্কে আমার কোনো বিশ্বাস ছিল না।
কারণ আমি তো শিখিনি, কোনোদিন আমি মন দিইনি, আমার কোনো, যেটা বললাম, কোনো ট্রেনিং নেই। তো ফলে আমাকে নেবে কেন একটা অভিনয়ের কাজে, পেশাদার অভিনয়ের কাজে, যেখানে একটা লগ্নি ইনভলভ, যেখানে টাকা পয়সা ইনভলভ। ফলে আমি চিন্তাও না, আমি কোথাও যাইও নি। সবাই জানে আজকে যে কিভাবে আমি প্রথম সুযোগটা পেলাম। আমি থিয়েটার করতাম সংস্কৃতি নাট্যদলে দেবেশ চট্টোপাধ্যায়ের কাছে। সেখানে একটা ফোন আসে একবার, ওই রাজাবাজার যে ধারাবাহিকের কথা তুমি বলছো, সেটায় ওরা নতুন মুখ চাইছিল তো, এবং মোটা একটা ছেলেকে চাইছিল, ইনোসেন্ট ফেস, কম বয়সী, 28-29 বছর বয়সের। তো যেহেতু দলে আর কোনো মোটা ছেলে ছিল না, দেবেশদা আমাকে অডিশন দিতে পাঠায়। আমি খুবই ক্যাজুয়ালি অডিশন দিতে যাই এবং পাশও করে যাই, একবার অডিশন দিই, সেই থেকে শুরু হয়ে গেল। ফলে আমার কোথাও যাওয়া বা কোনো ছবি দেওয়া, এটা যে করার মতো কোনো যোগ্যতা আছে আমার, সেটাই মনে করতাম না। তাই আমি কোথাও কোনোদিন যাইনি। তুমি নিজেকে বারবার অযোগ্য বলে কেন দাবি করো? তার কারণ আমি প্রচুর যোগ্য লোককে দেখেছি আমার জীবনে। কিন্তু তুমিও তো যোগ্য। না, অযোগ্য আমি বলি না, আমি বলি যে আমি খুব ট্যালেন্টেড কেউ নই আর কি। আমি খুব ট্যালেন্টেড বা খুব একটা মানে গর্ব করা, কলার তোলার মতো কোনো অ্যাক্টর আমি নই, এইটুকুই বলি আমি। এবং তুমি এটাও বলো, সেক্ষেত্রে বলো যে আমি সেই প্রথম সারির ওই 1 থেকে 5-এর মধ্যে সেই ব্যক্তিটা না, যাকে নিয়ে মানুষ চর্চায় রাখবে। কখনোই না। কিন্তু তুমি এতগুলো বছর, এতগুলো চরিত্র নিজের মধ্যে তৈরি করেছো, এতগুলো ছবি থেকে শুরু করে, ধারাবাহিক থেকে শুরু করে অনেক কিছু করেছো, তারপরেও কেন মনে হয় না যে সেই প্রথম সারিতে তুমি থাকতে পারো? আমার মনে না হওয়াটাই ভালো। এই বিশ্বাসটা যতদিন মনে লালন করতে পারি না, ততদিনই আমার মনে হয় মাটিতে পাটা ঠিক মতো থাকবে। কেন অভিনেতাদের মাটিতে পা থাকে না? অধিকাংশদেরই থাকে না, অধিকাংশেরই থাকে না। তার একটা মেজর কারণ হচ্ছে, অভিনেতাদের তো ক্যামেরায় দেখা যায়, মানে স্ক্রিনে দেখা যায়, ছোট বলো, বড় পর্দা বলো, যাই বলো। তো এবং তাদেরকে সুন্দর দেখানোর জন্য, মানে সে কমেডিয়ানের পাঠ করলো বা হিরোর পাঠ করলো বা ভিলেনের পাঠ করলো, যে চরিত্রই সে করছে না কেন, তাকে সুন্দর বা তাকে প্রেজেন্টেবল দেখানোর জন্য অনেকগুলো মানুষ পেছনে পরিশ্রম করে। একজন ডিওপি পরিশ্রম করে তাকে কি করে সুন্দর করে দেখানো যাবে। একজন স্ক্রিপ্ট রাইটার দিনের পর দিন, রাতের পর রাত জেগে একটা সুন্দর স্ক্রিপ্ট লেখে, সুন্দর সংলাপ লেখে, যাতে করে সেটা শুনে মানুষ হাততালি দেয়। একজন পরিচালক, একজন এডিটার, একজন কালারিস্ট, একজন মিউজিক ডিরেক্টর, একজন ব্যাকগ্রাউন্ড স্কোর যিনি করছেন, এরা প্রত্যেকে প্রাণপাত পরিশ্রম করে ওই প্রতিমাটাকে তুলে ধরে। যেভাবে অনেকগুলো মানুষ একটা পরিশ্রম করে তাজমহল বানিয়েছিলেন, সেরকম। কিন্তু ফাইনালি যেহেতু পর্দায় ওই অভিনেতাটিকে দেখা যায়, অভিনেতাটি একটা সময়ের পর মনে করতে শুরু করে, এটা আমি দেখেছি অভিনেতাদের সাথে কথা বলে, আমার সহ অভিনেতাদের সাথে, অনেকের সাথেই, তারা মনে করে ওই গোটা কৃতিত্ব, ওই হাততালিটা যেটা পাচ্ছে, পুরোটাই ওর কৃতিত্ব। ও নিজেকে হিম্যান বলতে মনে করতে শুরু করে, বুঝলে? ধরো একজন হিরো নামলো গাড়ি থেকে, একটা ঝড় বয়ে গেল, যেগুলো হয় আর কি, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তার নামাটা দেখালো। আসলে তো সেটা নয়, ওটা তো ক্যামেরাম্যানের কৃতিত্ব, ওটা তো এডিটের কৃতিত্ব, ওটা তো কালারিস্টের কৃতিত্ব, যে এডিট করছে তার কৃতিত্ব। কিন্তু অভিনেতা ভাবতে শুরু করে যে সমস্ত কৃতিত্বটাই তার, এবং সে একজন হিম্যান। তারপর থেকে তার সত্যি খুব অহংকার এসে যায়। অধিকাংশ অভিনেতাদের, পারফর্মারদের আমি বলছি, যারা পারফর্ম করে, ধরো একজন গায়ক যে গান গাইছে, তার পেছনে যে 12 জন মিউজিশিয়ানস বাজাচ্ছেন, তাদের মধ্যে একজন যদি বেসুরো বাজায়, তার কিন্তু প্রোগ্রামটা মাটি হয়ে যাবে। কিন্তু হাততালিটা তো সেই পায়, তার নামই তো থাকে পোস্টারে। এটাই হয়ে আসছে, এটাই নিয়ম। কোনোদিন তো কিবোর্ডিস্টের নাম থাকে না বা তবলিয়ার নাম থাকে না। তাই সেই গায়ক, সেই পারফর্মার বা সেই অ্যাক্টর মনে করে আমি শ্রেষ্ঠ, আমি সেরা। ফলে তাদের মধ্যে একটা অহংকারের তো জায়গা তৈরি হয়ই। আমি ঈশ্বর করুন যেন আমার মধ্যে সেই অহংকার কোনোদিন না আসে। আমি যেন সবসময় এটা মনে করতে পারি যে আমি যে কাজটা করছি, তার ফাইনাল প্রোডাক্টটা হয়তো আমাকে দেখা যাচ্ছে, কিন্তু আমার কন্ট্রিবিউশন খুবই সামান্য তার মধ্যে। একজন ভালো লোক যদি স্ক্রিপ্ট লিখে না দেয়, একজন ভালো ডিএপি যদি ক্যামেরা না করে দেয়, একজন ভালো এডিটর যদি না কাটে ছবিটা, আমি যত ভালোই অভিনয় করি না কেন, কোনোদিন সেটা প্রেজেন্টেবল বা গ্রহণযোগ্য হবে না। এই যে বর্তমানে ইন্ডাস্ট্রি নিজেকে স্পটলাইটে রাখতে সব সময় বিশ্বাস করে, এবং তুমি যেটা বললে যে তার নামা মানে পুরো মাস একটা ঝড় আসছে, সেই ক্ষেত্রে কখনো মনে হয় না যে নিজেকেও ওইভাবে দেখি? কারণ এতগুলো বছর, এতগুলো দিন তো কাটালাম ইন্ডাস্ট্রিতে। আমাকে তো ওইভাবে মানুষ দেখে, পছন্দ করে। আমি যেখানে যাই মানুষ আসে, এগিয়ে আসে, আমার সঙ্গে কথা বলে, ছবি তোলে, ভালোবাসে আমাকে। এইটুকুই তো, আবার এর বেশি করার কি দরকার? মানে জোর করে কিভাবে বলবো যে আমাকে দেখুন, বলা সম্ভব নয়। আর আমি তো কনসিস্টেন্টলি কাজ করে গেছি, কাজ পেয়ে গেছি, ঈশ্বরের আশীর্বাদেই বলো, সকলের ভালোবাসায় বলো, সব রকম মাধ্যমে একই সাথে কাজ করছি আমি। ফলে আমার তো এক্সপোজার আছেই। আলাদা করে আমাকে নিজে এক্সপোজার তৈরি করে, ওটা তো আমার কাজ নয়। একজন অভিনেতার কাজ অভিনয় করা, তাই না? নিজেকে, আমাকে মেলে ধরার জন্য তো আমার পরিচালক, প্রযোজক এরা রয়েছেন, যারা কন্টেন্ট তৈরি করছেন আমার জন্য। আমার কাজটা অভিনয় করা, চেষ্টা করা যাতে আরেকটু ভালো আগামীকাল অভিনয়টা করা যায়, সেইটুকুই চেষ্টা আমার, সেইটুকুই চর্চা, সেইটুকুই কাজ আমার। এর বাইরে আর কোনো কাজ নেই।
আর যেটুকু ভালোবাসা মানুষ আমাকে দিচ্ছেন এত বছর ধরে, এটাই তো যথেষ্ট বলে আমার মনে হয়, প্রয়োজনের চেয়ে বেশি। রাজা গজাতে আসবো, এবং যখন শুরু করেছিলে তারপর তো বিপুল জনপ্রিয়তা, তারপর থেকে যাওয়া এতগুলো বছর, সেই বটলটা কিন্তু এখনো মেলাতে বিক্রি হয়, এখনো কিন্তু দোকানে সেই রাজা গজা নামেই। আমার বহু ছেলে মেয়ের সঙ্গে দেখা হয় বহু বিভিন্ন জায়গায় গিয়ে, যারা এখন বড় বড় হয়ে গেছে, দাড়ি গোঁফ গজিয়ে গেছে, তারা আমাকে বলছে যে ছোটবেলায় আমরা ওরকম গলায় বোতল দিয়ে বসে বসে লেখাপড়া করতাম আর তোমার সিরিয়ালটা দেখতাম। তো খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। অম্বরীশ ভট্টাচার্যের কোন সত্তাটা বেশি জনপ্রিয়তা পেল? সে কমেডিয়ান নাকি? অবশ্যই মূলত কমেডিয়ান হিসেবেই মানুষ আমাকে চেনেন এবং ভালোবাসেন, কারণ আমি কমেডি অভিনয় সবচেয়ে বেশি করেছি এবং ওই জনরার অভিনয়টা আমি সবচেয়ে ভালো করতে পারি বলে আমার মনে হয়। আমার সেই অর্থে কোনো ডিরেকশন লাগে না। যদি তুমি আমাকে কোনো কমেডির চরিত্র দাও, আমি সহজাতভাবেই সেটা করতে পারি বেটার অন্যান্য চরিত্রের থেকে। কোনো সিরিয়াস চরিত্র করতে গেলে আমার একটু ঠিকঠাক গাইডেন্সের প্রয়োজন হয়, ভালো পরিচালকের প্রয়োজন হয়। সেটা যে একবারে পারি না তা না, পারি, কিন্তু দর্শক আমাকে বেশি পছন্দ করে একটু মজার চরিত্রে দেখতে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা, তোমাকে যদি আজকে আমরা একেবারে অভিনেতা থেকে সরিয়ে একটা অম্বরীশ ভট্টাচার্য মানুষকে এক্সপ্লোর করি, তাহলে নিজেকে কিভাবে ডেসক্রাইব করবে? খুবই বোরিং এবং একটা বাজে টাইপের আর কি, বন্ধু হিসেবে বা সঙ্গী হিসেবে খুবই খারাপ। কেন? কারণ এই যে আমার কোনো উত্তেজনা নেই জীবনে, আমি কোনো উত্তেজিত হই না, আমি কোনো পুরস্কার পেলেও উত্তেজিত হই না, খুব বড় স্বীকৃতি পেলেও উত্তেজিত হই না, আমার কোনো ছবি খুব হিট হলেও আমি উত্তেজিত হই না, আমার কিছু যায় আসে না আসলে। তা সেই জায়গা থেকে তো একদম বোরিং মানুষই বটে আমি। যে মানুষের কোনো উচ্ছ্বাস উদ্দীপনা নেই, সে কি করে ভালো মানুষ মানে ইন্টারেস্টিং মানুষ হয় আমি জানি না। অম্বরীশ দা, এখন কিন্তু সবাই রেশারেশিতে বিশ্বাস করে এবং ওই ইঁদুর দৌড়, যেটা এক নিঃশ্বাসে দৌড়ে যায় সবাই, এবং স্পটলাইটে থাকার প্রবণতা, সেই ক্ষেত্রে নিজেকে বিভিন্ন রকমভাবে প্রেজেন্ট করা, পিআর করা এবং 4 জন পরিচালকের সঙ্গে কাজের জন্য বসা, তুমি সেই ক্ষেত্রে কিছুই করনি এবং এতগুলো চরিত্র, এতগুলো দিন, মানে বাংলায় যত পরিচালক আছে সবার সাথে আমি কাজ করেছি, এটা আমার একটা গর্বের জায়গা বলে আমার মনে হয়। ওয়ার্কিং যত ডিরেক্টর রয়েছে, নতুন থেকে পুরনো, খুব নামি থেকে মাঝারি নামি, সকলের সাথে আমি কোনো না কোনোভাবে অভিনয় মানে কাজ করেছি আর কি। সেটা একটা খুবই বড় প্রাপ্তি আমার কাছে, যে তারা যে আমাকে ভেবেছেন। আর পিআর আমি কি করে, মানে পিআর ম্যানেজার রাখলে মুশকিল আছে আমার জন্য। তার কারণ হচ্ছে যে কোনো কাজের যখন কথা হয়, টাকা পয়সার কথাটা আমি নিজে বলতেই সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার একজন পিআর ম্যানেজার থাকলে তিনি কি বলবেন আমি জানি না, এমন একটা টাকা বললো যে কাজটাই আমার হাত থেকে বেরিয়ে গেল, এরকম হয়। কিন্তু তুমি কি ইনসিকিউরিটিতে একটু? আমরা অভিনেতারা সবাই, মানে পারফর্মার সবাই ইনসিকিউরিটিতে ভুগি, কারণ আমাদের কাজ আজ আছে কাল না থাকতে পারে, আগামীকাল থেকে 1 বছর আমার কোনো কাজ না থাকতে পারে, এরকম দিন আসতেই পারে। ফলে জবটাই তো ইনসিকিউর না, ফলে ইনসিকিউরিটি তো থাকতেই হবে, প্রত্যেকের আছে, অমিতাভ বচ্চনেরও আছে। আমি তো কোন ছাড়, আমি তো ওনার সঙ্গে দীর্ঘ সময় গল্প করেছি, কথা বলেছি, কাজ করতে গিয়ে 2 বার। ওনার মধ্যে ইনসিকিউরিটি আছে, উনিও সারাক্ষণ রেলিভেন্ট থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কেন যাচ্ছেন? ওনার তো আর কিছু হারানোর নেই, নতুন করে কিছু পাওয়ারও নেই এই জীবনে। এতৎসত্ত্বেও উনি প্রত্যেকদিন আপ টু ডেট থাকেন। তুমি ওনার ইনস্টাগ্রাম দেখবে, ওনার ফেসবুক দেখবে, উনি নিজে হ্যান্ডেল করেন। ওনার প্রচুর পিআর ম্যানেজার আছে, কিন্তু মূল কন্টেন্ট কি হবে সেটা উনি কিন্তু ঠিক করেন। তা উনি কিন্তু আজও ইনসিকিউরিটিতে ভোগেন, যে কালকে যদি মানুষ আমাকে ভুলে যায়, আমি যদি ইররিলেভেন্ট হয়ে যাই। তা এই প্রফেশনটাই এরকম যে সকলেই খানিকটা ইনসিকিউর। আমার মনে হয় ইনসিকিউরিটিটা এক ধরনের বুস্ট আমাদের কাছে। এই ইনসিকিউরিটিটা যেদিন চলে যাবে, সেদিন আর সত্যি কোনো কাজ করার কোনো ইচ্ছে থাকবে না। আমার তো এখনো প্রত্যেক দিন ভাবি যে আজ সকালে বোধহয় একজন ভালো পরিচালকের ফোন আসবে, তিনি বলবেন যে তোমাকে একটা চরিত্র দিচ্ছি। এই স্বপ্নটা আর ইনসিকিউরিটিটা পাশাপাশি হাত ধরাধরি করে। ইনসিকিউরিটি আর বুস্টের কথা যেখানেই বললে, আমি একটু বিগ বির সম্বন্ধে আসি। এই যে রিসেন্ট কাজগুলো করে এলে, কি এক্সপ্লোর করলে মানুষটা থেকে? আমি ওনার সঙ্গে প্রথম কাজ করি 18 সালে, তারপরে 22 সালে 2 বার কাজ করি, এবং ওনার সঙ্গে আমার যোগাযোগ আছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, কারণ উনি ওনার ব্যক্তিগত নম্বর আমাকে শেয়ার করেছিলেন দ্বিতীয়বার 22 সালে। তারপর থেকে আমার সঙ্গে বছরে 2 বার ওনার যোগাযোগ হয়। একবার নিউ ইয়ারে আমি ওনাকে উইশ করি এবং ওনার জন্মদিনে উইশ করি। উনি 10-15 মিনিটের মধ্যে উত্তর পাঠান। আর কখনো কখনো আমাকে খুব অবাক করে দিয়ে উনি ওনার নতুন কোনো কাজের ট্রেলার পাঠান আমাকে হোয়াটসঅ্যাপে। অভিজ্ঞতা খুবই সুন্দর, বুঝলে। অভিজ্ঞতা হচ্ছে যে 18 সালে প্রথম যখন কাজ করতে গেলাম প্রদীপ সরকারের একটা বিজ্ঞাপনে, তো তখন আমি নিজে ওনার সঙ্গে আলাপ করলাম। উনি খুবই কর্ডিয়াল, ছবি টবি তুললেন ইত্যাদি। শিষ্যদা ছিলেন আমাদের ডিওপি, শিষ্যদা ছবি তুলে দিলেন স্টিল। তারপরে উনি বসেছিলেন, 4টে চেয়ার নিয়ে উনি বসেন, অনেকটা হাইট তো না, 4টে চেয়ার একসাথে লাগিয়ে বসেন।
তা আমি তখন ওনার সঙ্গে গিয়ে গল্প করি, এবং উনি যখন জানতে পারেন যে আমি কলকাতার মানুষ এবং একটা সময় আমার সঙ্গে থিয়েটারের একটা যোগ ছিল, উনি নিজে থেকেই আমাকে ওনার যে 70-এর দশকে উনি যখন কলকাতায় থাকতেন সেই সময়কার গল্প বলতে শুরু করেন। থিয়েটারের সঙ্গে ওনার কীভাবে যোগ ছিল, উনি সৌম্য মিত্র, তৃপ্তি মিত্র নাটক দেখতেন, রবি ঘোষকে খুব ভালোবাসতেন, এই সমস্ত গল্প টল্প করেন। এবং তারপরে যখন 22 সালে আবার যাই, উনি আমাকে চিনতেও পারেন যে উনি আমার সঙ্গে আগে কাজ করেছেন, এটা ওনার মনে থাকে। সেটা আমার কাছে খুবই অবাক লেগেছিল। এবং সেইবার আমি ওনার এতটা গ্যাপ হওয়ার পরে উনি মনে রেখেছিলেন। এটা একটা বিশাল, আমার জীবনের অন্যতম একটা অবাক করা মুহূর্ত। ওজনে থাকে এটা, এই জন্যই উনি অমিতাভ বচ্চন বলে আমার মনে হয়, বুঝলি? মানে এতটা আমারই থাকবে না। হ্যাঁ, মানে তাই তো, আমারই থাকবে না। আমি 18 সালে যদি কারোর সঙ্গে কাজ করে থাকি, যে ধরো আমার তুলনায় কম পরিচিত, আমি তো ওনার তুলনায় কিছুই না, আমি একজন রিজিয়নাল অ্যাক্টর। তারপরেও যে ওনার 3 বছর পরে আমাকে মনে থেকে গেছিল, আমি জানি না সেটা কোন জাদু বলে উনি মনে করেছিলেন। এবং সত্যিই ছিল, কারণ আমি ওনাকে জিজ্ঞেস করি যে আপনার সত্যি মনে আছে আমাকে, তখন উনি বলে দেন সমস্তটা, যে কি বিজ্ঞাপনের কাজ করেছিলেন আমার সাথে 18 সালে, কি কি শর্ট হয়েছিল, ডিটেলসে বলতে থাকেন। তারপর সেবার ওই 22 সালের কাজটার সময় আমি ওনার ভ্যানে গিয়ে অনেকক্ষণ ওনার সাথে সময় কাটিয়েছিলাম। একটা জিনিস শিখেছিলাম যে উনি এই যে আপ টু ডেট, আমি যে কথাটা বললাম, এবং সমস্ত আধুনিক যত অ্যাপ, যত ওটিটি চ্যানেল সব ওনার ফোনের মধ্যে রয়েছে। উনি তখন একটা নতুন আইফোন কিনেছিলেন, সেটা শিশুর মতো আমাকে দেখালেন যে এটা আমার নতুন ফোন, এবং তাতে কি কি মিউজিক অ্যাপ আছে, কি কি ওটিটি আছে, সেগুলো সব আমাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখালেন, একটা বাচ্চার ছেলে যেভাবে দেখায়। আমি একটু আটকাচ্ছি, আমাদের ইন্ডাস্ট্রিতে যদি এতটুকু পরিচিতি থাকে, সেই ক্ষেত্রে ফোনে কোন ওয়ালপেপার সেটা দেখাতেও একবার না কুছু হয়, এবং ভাবতে হয় যে সামনের ব্যক্তিকে দেখাবো, সে আবার না গিয়ে সেটা কোথাও বলে। সেই ক্ষেত্রে বিগ বির সঙ্গে এই এক্সপ্লোরটা কি দেখলে মানে ওনার কিছু যায় আসে না। ওনার দেখো, উনি যে আমাকে ওই সময়টা দিয়েছিলেন, বা উনি যে আমাকে ভালোবেসেছিলেন, একটা সম্মান দিয়েছিলেন, এই যে এত বছর পরেও আমি সেই কথাটা বলছি বিভিন্ন জায়গায়, এটাই তো এক ধরনের পাবলিসিটি নয় কি? ওনার পাবলিসিটি, ঘটনা তো সত্যি, সেই ক্ষেত্রে ওনার সত্যি। ওই দেখবে তুমি, ধরো সমুদ্রে খুব গভীরে তুমি যদি কোনোদিন যাও জাহাজে চেপে, দেখবে ওখানে কোনো ঢেউ থাকে না, একদম শান্ত থাকে সমুদ্রটা। তাই মানুষও যত গভীরে যাবে, যত তার অভিজ্ঞতা বাড়বে, যত তার কীর্তি বাড়বে, তার ঢেউটা কম হবে, পাড়ের দিকে ঢেউ বেশি থাকে। মানুষের ক্ষেত্রেও তাই, কীর্তির ক্ষেত্রেও তাই। এই ধরনের মানুষ যারা অনেক করেছেন জীবনে, অনেক কিছু দেখেছেন জীবনে, অনেকটা অ্যাচিভ করে ফেলেছেন, তাদের মধ্যে অত উচ্ছলতা থাকে না। তারা শান্ত ধীর স্থির থাকেন, তারা সকলকে গুরুত্ব দিতে জানেন, বুঝলে? এবং এইটাই আর কি, মানে ওনার মতো মানুষ সত্যি আমার সৌভাগ্য যে দুবার ওনার সাথে কাজ করেছি, এবং এখন উনি আমাকে মানে চিনতে পারেন, মেসেজ করলে রিপ্লাই দেন। কি বলবো, এটা আমার সৌভাগ্য ছাড়া আর কি বলবো। কি এক্সপ্লোর করলে এই যে টলিউড এবং বলিউড দুই বিভাগে কাজ, কি ফারাক দেখলে? এবং কি ফারাকটা শুধুই টাকার, ফিনান্সের, আর কোনো ফারাক নেই, কাজ তো একই রকম হয়। আমার মনে হয় তুলনামূলকভাবে আমাদের এখানকার টেকনিশিয়ানরা অনেক বেশি এফিশিয়েন্ট। আমাদের এখানে এই বাজেট কনস্ট্রেনের মধ্যে, এত কম সময়ের মধ্যে তারা যেভাবে কাজ তুলে দিতে পারে, ওখানকার টেকনিশিয়ানরা পারবে না। তাদের অনেক তোলা করে রাখতে হয়, তাদের অনেকটা সময় দিতে হয় একটা আলো করতে। তারা ধরো 3 ঘন্টা 4 ঘন্টা ধরে যে আলোটা করে যে এফেক্টটা তৈরি করবেন, আমাদের এখানে যে কোনো ডিওপি 1.5 ঘন্টার মধ্যে সেই ফিলই এনে দেবেন। আমাদের এখানে যেহেতু চাপটা বেশি, কাজের টাকাটা কম, সেই জন্য আমাদের এখানে এফিসিয়েন্সিও বেশি। চ্যালেঞ্জ যত থাকবে এফিসিয়েন্সি তত বাড়বে না। ওনারা অযোগ্য আমি তা বলছি না, কিন্তু কাজের নিরিখটা একই, শুধু টাকা পয়সার ফারাকটা অনেক বেশি, অনেক বেশি। এই যে এই কথাটা বললে যে চাপের জন্য তাদের তাগিদটাও অনেক বেশি, সেই ক্ষেত্রে যে বলা হয় এখন যে শিল্পী তৈরি হয় না, বা টেকনিশিয়ান নতুন করে তৈরি হয় না, বা তাদের একটা ভাবনার দৃষ্টিভঙ্গি নেই, তো এইটা তো একেবারে মিথ আমার মনে হলো এখন। কথা বলে কি, আমি তো জানি না এরকম কথা কে বলে। প্রচুর নতুন শিল্পী তৈরি হচ্ছে প্রত্যেকদিন। আমি তো প্রত্যেকদিন বহু ওটিটিতে দেখছি, দারুণ দারুণ অ্যাক্টর অ্যাক্ট্রেসেসরা আসছেন কাজ করতে। তুমি ওটিটিকে সম্মান দাও? নিশ্চয়ই। আমি জীবনে বাংলার প্রথম ওটিটিটাতে তো আমি অভিনয় করেছিলাম, সেটার নাম হ্যালো, যেটা হইচইতে প্রথম ওটিটি বাংলায়। এবং তখন আমি জানতাম না এক্স্যাক্টলি ওটিটি কাকে বলে। আমায় যখন ফোন করা হয়েছিল এসভিএফ থেকে এবং বলা হয়েছিল যে এইরকম একটা কাজ করতে হবে, আমি বুঝতেই পারিনি এটা সিরিয়াল না এটা ছবি। বলেছিল এটা ডাবিং করতে হবে। আমি খুব কনফিউজ ছিলাম, কারণ সত্যি তখন তো জানতাম না, অ্যামাজন, নেটফ্লিক্স এসব আমি জানতামই না। বলছি আজ থেকে 6-7 বছর আগেকার কথা। তখন আমি সত্যিই জানতাম না এটা কি মাধ্যম, জাস্ট নতুন একটা মাধ্যম এক্সপ্লোর করতে চলে গেছিলাম। অবশ্যই গুরুত্ব দিই, মানুষ যেটাকে গুরুত্ব দেয় সেটাকে যদি আমি গুরুত্ব না দিই তাহলে সেটা অন্যায় হবে।
আচ্ছা, যখন বিগ বির সঙ্গে কথা হচ্ছিল তিনি ওটিটি কিংবা বড় পর্দা ছোট পর্দা নিয়ে কথা বলেছিলেন, তো আমায় জিজ্ঞেস করেছিলেন যে কলকাতায় ভালো ওটিটি কি কাজ হচ্ছে ইত্যাদি। তখন আমি একই প্রশ্ন ওনাকে করেছিলাম যে আপনি তো বড় পর্দার মানুষ, 70mm, তো আপনি হঠাৎ বড় পর্দার মানুষরা তো টেলিভিশনকেই কোনো গুরুত্ব দিতে চান না, বলেন যে ওখানে সব লঘু কাজ হয় এবং ফোনে যেটা দেখা যায় সেটাকে তারই গুরুত্ব দেন না, তো আপনি হঠাৎ ওটিটি নিয়ে এত ভাবছেন। তখন উনি আমাকে বলেছিলেন যে আমি যদি যুগের সঙ্গে নিজেকে তাল না মেলাতে পারি, আপ টু ডেট না থাকতে পারি, যদি না থাকতে পারতাম, তাহলে আমার অনেক কো অ্যাক্টার্সদের মতো আজ আমি জুহুর একটা কোনো অন্ধকার বাংলায় বসে থাকতাম, আমি কিন্তু রেলিভেন্ট থাকতাম না। আজকে এই বিজ্ঞাপনটা আমি তোমার সাথে করতাম না, অন্য কোনো নতুন ছেলে করতো। আমি আজও প্রাসঙ্গিক, তার কারণ হচ্ছে আমি প্রত্যেক দিন নিজেকে আপ টু ডেট করি, সময়ের সাথে পা মিলিয়ে চলতে শিখেছি আমি, এটা বলেছিলেন। এই 80 বছর বয়সে উনি সমস্তটা জানেন। যেভাবে উনি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ, কজন অ্যাক্টিভ বলো তো, ওনার সমসাময়িক কেউ নেই। এইটাই শেখা ওনার থেকে যে সব কিছুকে অ্যাকসেপ্ট করো, তারপরে তুমি কিছু বর্জন করতেই পারো যেটা তোমার ভালো লাগে না। আর ওটিটিকে অস্বীকার করে তো বাঁচা যাবে না। আজকাল তো বড় পর্দার ডিরেক্টররা, প্রডিউসাররা ওটিটির উপর নির্ভরশীল। আজকে একটা ছবি যখন ভাবা হচ্ছে তখনই প্রযোজকরা ভাবছেন যে এটা ওটিটি রাইটস কাকে বিক্রি করা হবে বা টেলিভিশন রাইটস কাকে বিক্রি করা হবে, কত টাকা পাওয়া যাবে, তাহলে একে তো অস্বীকার করা যাচ্ছে না, ভীষণ ইম্পর্টেন্ট। এবং বাংলাতে যেটা হয় যে তুমি সিরিয়ালে কাজ করো কিংবা তুমি টেলিভিশনে কাজ করো, এটা আমাদের ক্ষেত্রে হয়, আমার সাংবাদিকতার জীবনেও হয়েছে যে তুমি তো ডিজিটালে কাজ করো, তোমাকে তো টিভিতে দেখা যায় না। এই ক্ষেত্রে না কুচু নিচুর যে বিষয়, এখন এই বিভেদগুলো মুছে যাচ্ছে বলে আমার মনে হয়, চলে গেছে। কারণ ডিজিটাল মিডিয়া এখন এত শক্তিশালী হয়ে গেছে যে এখন তো সবাই ডিজিটাল মিডিয়াতে, ধরো বড় বড় অভিনেতা অভিনেত্রীরা সবাই ব্লগ করছে, সবাই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ, ফলে এইটাকে অস্বীকার করে যে কোনো জিনিসই নতুন যখন আসে সেটা নিয়ে একটু নাকশিট কোনো চলে। ধরো যখন সিনেমা প্রথম এলো তখন থিয়েটারের লোকেরা নাক ছিটকেছিল যে এটা আবার কি ফালতু ব্যাপার, এর মধ্যে প্রাণ নেই কোনো, আমরা তো লাইভ পারফরমেন্স করি থিয়েটার। তারপর যখন থিয়েটার থেকে টেলিভিশন এলো তখনও লোকে নাক ছিটকেছিল। কিন্তু দেখো সত্যজিৎ রায়ের মতো একজন মানুষ, কতটা এগিয়ে থাকা একজন মানুষ, দূরদর্শনের জন্মলগ্নে কিন্তু তিনি সাদগাতির মতো একটা ছবি করেছেন শুধুমাত্র দূরদর্শনেরই জন্য। তিনি তো নাক ছিটকে বলতে পারতেন যে আমি ভুবন জয় পরিচালক, আমি ছোট পর্দার জন্য কেন কাজ করব, উনি কিন্তু করেছিলেন। তো ফলে এই ধরনের মানুষরা সবসময় এগিয়ে থাকা ভাবনা নিয়ে থাকে। তিনি কিন্তু বুঝে গিয়েছিলেন আমার ধারণা যে এই মাধ্যমটা কত বড় একটা জায়গায় যাবে, আজ তো সেটা প্রমাণিত। ঠিক তেমনি ডিজিটাল মিডিয়ার তো বারবারন্ত হয়েছে তোমার কোভিডের পর থেকে মূলত। তো ডিজিটাল মিডিয়া নিয়ে এখনো অনেকের নাকশিট কোনো আছে যে ওটা একটা বাজে ব্যাপার, হ্যান ত্যান, কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে এই বিষয়টা মুছে যাচ্ছে। মানুষ বুঝতে পারছে যে কোনো ফর্ম অফ এক্সপ্রেশনই ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়। এই যে ফর্ম অফ এক্সপ্রেশন যেটা আমি এক্সপ্রেস করছি সেইটার কোয়ালিটি কি তার উপর নির্ভর করছে আমি সেটাকে গ্রহণ করব না বর্জন করবো। অনেক বড় পর্দার ছবিও অত্যন্ত খারাপ হয় যেগুলো ছুঁড়ে ফেলে দিতে ইচ্ছে করে, আবার অনেক ছোট পর্দার কন্টেন্ট বা মোবাইলের কন্টেন্ট এত রিচ হয় যে সেটার থেকে অনেক কিছু শেখার থাকে, জানার থেকে, বোঝার থাকে। আমার মনে হয় যে বিষয়টা ইম্পর্টেন্ট, কন্টেন্টটা ইম্পর্টেন্ট, কোন মাধ্যমে সেটা দেখানো হচ্ছে সেটা আজকের দিনে আর কোনো প্রশ্নের জায়গা রাখে না। আর তোমার ক্ষেত্রে যদি জিজ্ঞেস করা হয় তাহলে কোনটা জনপ্রিয়তা দিল বেশি, টেলিভিশন নাকি সিনেমা? সবই কম বেশি দিয়েছে। প্রত্যেকটা মিডিয়ার তো আলাদা আলাদা দর্শক রয়েছে, বা কিছু কিছু মিডিয়ার দর্শক একও, যেমন ধরো বহু মানুষ, অধিকাংশ মানুষ টেলিভিশন দেখে, টেলিভিশনের জনপ্রিয়তার সঙ্গে অন্য কোনো মাধ্যমের জনপ্রিয়তার কোনো তুলনাই চলে না, সেটা সবাই জানে। তার কারণ টেলিভিশন বাড়িতে বসে দেখা যায়, সবচেয়ে ইজি মাধ্যম, প্রায় খরচাহীন একটা মাধ্যম, এবং যেখানে এখন মানে গ্রাম বাংলার দিকে বা মফস্বলের দিকে চারিদিকে আর কত সিনেমা হল নেই, এক্সিস্টই করে না, বা সেই সব মানুষের পক্ষে আইনক্সে এসে বা সেখানকার যেসব মাল্টিপ্লেক্স সেখানে এসে সিনেমা দেখা সম্ভব নয়, সেই আর্থিক জোর তাদের নেই স্বাভাবিকভাবেই। তো ফলে টেলিভিশন সবচেয়ে বেশি মানুষ কনজিউম করেন, টেলিভিশনে কাজ করলে জনপ্রিয়তা সবচেয়ে বেশি পাওয়া যায়। ঠিক তেমনই ধরো বেশ কিছু দর্শক আছে যারা ছবি এখনো দেখেন, ছবিতে অভিনয় করলে একটা আলাদা গুরুত্ব পাওয়া যায় তাদের কাছে, যে ছবির অভিনেতা। আমি আসলে ওইভাবে কিছু দেখি না, জানো তো, আমি একজন অ্যাক্টর, যে মাধ্যমে আমাকে অভিনয় করার জন্য পয়সা দেওয়া হবে আমি সে মাধ্যমেই অভিনয় করব। যদি আমার পরিচালকের মনে হয় আমার পার্টটা ঠিক, তাহলে ঠিক। আমি যাত্রাও করেছি, আমি থিয়েটারও করেছি, আমি অডিও ড্রামাও করেছি, ফিল্মও করেছি, টেলিভিশনও করেছি, ওটিটিও করেছি, সবই করেছি, কার্টুনও করেছি, কার্টুনে গলা দিয়েছি। ফলে আমার কাছে তো অভিনয় করা, মাধ্যমটা তো আমার দেখার জায়গাই নয়, প্রথম দিন থেকেই আমি দেখিনি। আমার যে পারিশ্রমিক, সেই
পারিশ্রমিক যদি আমাকে দেওয়া হয় যে কোনো মাধ্যমে আমি কাজ করতে রাজি, আমার কাজ অভিনয় করা। একটা সময় নিজেকে অ্যাভারেজ অভিনেতা বলতে, এবং এখন যা জনপ্রিয়তা বা যতগুলো কাজ নিজের মধ্যে যাপন করেছো সেই ক্ষেত্রে একজন স্বনামধন্য ব্যক্তি হিসেবেও তোমাকে পরিচিতি করা যায়। এই যে পারিশ্রমিকের কথাতে আসলে, তুমি একটা সময় অভিনেতা হতে চাইতে না বা হবে না, বা এটা তোমার রোজ রুটিনে আসবে এটাও তুমি ঠিক করোনি, সেক্ষেত্রে পারিশ্রমিকটা কখন গিয়ে নিজের জন্য ঠিক করলে? প্রথম দিন থেকে, যেদিন আমি প্রথম সুযোগ পেলাম, আমার পারিশ্রমিক কিন্তু আমি নিজেই ঠিক করেছিলাম। আমার মনে হয়েছিল যে এইটা আমি ডিজার্ভ করি। রাজা গজা থেকে একদম। আমি অভিনয় হয়তো করিনি পেশাদারভাবে, কিন্তু পেশাদার জগৎ সম্পর্কে তো আমার আইডিয়া ছিল। আমার তো চোখ কান খোলা থাকা একজন মানুষ। তো আমি নিজেই ঠিক করেছিলাম যে এইটা আমার পারিশ্রমিক হওয়া উচিত, এবং আমার প্রযোজক তাতে রাজিও হয়েছিলেন। ফ্রম ডে ওয়ান আমি সেটা ঠিক করেছি, বুঝলে। আমি জানতাম আমার দামটা কত, কারণ আমি তো কাজের জায়গায় কোনো ফাঁকি দিচ্ছি না, বুঝতে পারলে। আমি যদি কাজটা ভালো না করতে পারতাম, তাহলে ওই কাজটার পরে আমাকে আর কেউ নিত না, বা পরবর্তীকালে আমাকে আর কেউ নিত না, আমি আর কোনো কাজ পেতাম না। তা আমি যখন কনসিস্টেন্টলি সিনসিয়ারলি কাজ করে গেছি, তাহলে আমি আমার পারিশ্রমিক নিয়ে এত চিন্তা করব কেন? চিন্তা করার তো কথা নয়। কি করে তো রিল্যাক্সে থাকা যায় সবকিছুকে একদম সাইডে রেখে? ওই তো সিরিয়াসলি, নিজেকে সিরিয়াসলি না নেওয়া, এর থেকে ভালো উপায় আর কিচ্ছু নেই। কিন্তু একটা জীবনে রান করতে গেলে বা ওই চূড়ায় পৌঁছাতে গেলে তো সবসময় মানে ইনসিকিউরিটি, একটা নিজেকে সিরিয়াস নেওয়া, নিজেকে ঠিক করা, ডিসিপ্লিন করা, সব চলতে থাকে। আসলে কি বলতো, আমার যেহেতু কোনো অ্যাম্বিশন ছিল না বা এখনো নেই, ফলে আমিও ইঁদুর দৌড়ের মধ্যেও নেই কোনোদিন, বা শিখরে বা চূড়াতে পৌঁছানোর কোনো বাসনা আমার কোনোদিন নেই, আজও নেই। কারণ ওই শিখরে আমি পৌঁছতে পারছি কি পারছি না, তার 1% আমার হাতে নেই। আর যে জিনিসটা আমার হাতে নেই, সেটা নিয়ে আমি চিন্তা করে লাভ কি আমার? কারণ আমি কাল কি সুযোগ পাবো, কতটা জনপ্রিয়তা পাবো, এই পুরোটাই নির্ভর করছে অন্য কারোর হাতে, আমার হাতে তো করছে না। আমি যদি একজন ক্রিয়েটার হতাম, আমি যদি গান লিখতাম, বা আমি যদি কবি হতাম, বা আমি যদি সাহিত্যিক হতাম, তাহলে আমার ক্রিয়েশনটা আমার হাতে থাকতো, আমি ঠিক করতাম যে আমি কতটা ভালো লিখবো, তাই না? তুমি বলো। কিন্তু আমি তো একজন অভিনেতার যে ভাড়াটে, যাকে একজন ভাড়া করবে, তারপরে আমি গিয়ে একটা কাজ করব, সেইটা ভালো যদি হয় তবে আমার খুব নাম হবে। তাহলে আমার হাতে কিছুই রইল না ফাইনালি। তাই যে কাজটা আমার হাতে নেই, সেটা নিয়ে আমার ভেবে তো মাথা ব্যথা দিয়ে তো লাভ নেই। আমার হাতে যেটুকু আছে, আমি অভিনয়টা, যে আমাকে এসে, তুমি আমায় এসে বললে এই হচ্ছে তোমার চরিত্র, এটা তোমার অভিনয়, তুমি এই টাকাটা চাইছো, আমি তোমায় দেবো, ওইটা ঠিকমতো ডেলিভার করতে পারার জন্য যে মুন্সিয়ানাটার প্রয়োজন, আমি শুধু সেইটাকেই একটু ঘষা মাজা করার চেষ্টা করি সারাদিন। এবং সেইটা করতে গেলে খুব বেশি টেনশন হয় না, কারণ যেহেতু আমার হাতে নেই চূড়ায় পৌঁছানো বা পাহাড়ের মাঝপথে যাওয়া, কোনোটাই আমার হাতে নেই। গাড়ির মানে ধরো তুমি চূড়োর দিকে যাচ্ছ তো, কিন্তু গাড়ির স্টিয়ারিং তোমার হাতে নেই। আমাদের ক্ষেত্রে আমরা দর্শক, মানে পেছনে যে যাত্রীর আসনে বসে আছি, স্টিয়ারিং তো প্রযোজকের হাতে, পরিচালকের হাতে, বা উপরওয়ালার হাতে। সুযোগ কি আসবে না আসবে, আমি কত দূর পৌঁছতে পারবো, যেটা আমার হাতে নেই সেটা নিয়ে আমি টেনশন করে কি লাভ? শুধুই টেনশন। তুমি কি চোখ বন্ধ করে বিশ্বাস করো, নাকি ছেড়ে দাও ভাগ্যের ওপর? ভাগ্য তো বটে, আমার তো জীবনের 90% ভাগ্যতেই হয়েছে, নয় তো হওয়ার কথা নয় তো। আমার জীবনে যা যা ঘটেছে কাজের ক্ষেত্রে, এটা ভাগ্য খুব ভালো না হলে এই জিনিস হওয়া সম্ভব নয়। কারণ আমি তো জানি না, অনেক অভিনেতা অভিনেত্রীকে যারা আমার থেকে অনেক ভালো অভিনয় করেন, অনেক বেশি এফিশিয়েন্ট, তাদের কাজ নেই, বা তারা সেই অর্থে গুরুত্বপূর্ণ কাজ পেলেন না সারা জীবন। কাজ হয়তো পেলেন, কিন্তু গুরুত্বপূর্ণ চরিত্র পেলেন না, বা সেই রকম বড় পরিচালকরা তাদের কাস্ট করলেন না। এমন নয় যে বড় পরিচালকরা তাদের খারাপ অভিনেতা ভাবছেন, তা নয়, হয়ে উঠছে না সামহাউ, বুঝলে। 2-2 4 হচ্ছে না। এই যে 2-2 4 হয়ে যাওয়াটা, এটা ভাগ্য ছাড়া আর কিচ্ছু নয়। ইন্দ্রাণী হালদার একজন স্বনামধন্য ব্যক্তি, স্বনামধন্য অভিনেত্রী। সেই ক্ষেত্রে তিনিও অভিযোগ করেছিলেন যে এত বড় একটা ইন্ডাস্ট্রি, যেখানে আমার মতো করে কোনো চরিত্র নেই, নিশ্চয়ই যেখানে আমাকে এক্সপ্লোর করার মতো জায়গা নেই। সত্যি ওনাকে কম এক্সপ্লোর করা হয়েছে। উনি যে মানের অভিনেত্রী, অসামান্য একজন অভিনেত্রী, ওয়ার্ল্ড ক্লাস লেভেলের অ্যাক্টর। আমি ওনার সঙ্গে দীর্ঘদিন অভিনয় করেছি, তো একজন অ্যাক্টরের সঙ্গে অভিনয় করলে আরো বেশি বোঝা যায় সে কতটা দক্ষ। কারণ ফিনিশ প্রোডাক্টটা দেখলে সবসময় বোঝা যায় না যে তার পেছনে অভিনেতার কৃতিত্ব কতটা রয়েছে। একটা ফিনিশ যখন ছবি দেখ, ধরো আমি ইন্দ্রাণী হালদারের অভিনয় সাঁঝবাতির রূপকথা, অনু, আরো বহু ছবিতে দেখেছি এবং মুগ্ধ হয়েছি, দহন থেকে শুরু করে প্রচুর ছবিতে। এমনকি কমার্শিয়াল ছবিতে উনি যে ধরনের অভিনয় করতেন, বেশ চমকে দেয়, অন্যরকম অভিনয়। কিন্তু তারপরে যখন ওনার সাথে আমি দীর্ঘদিন গোয়েন্দা গিন্নি ধারাবাহিক বা শ্রীময়ীতে কাজ করেছি দীর্ঘ সময়, তখন আমি বুঝতে পেরেছি ওনার এফিসিয়েন্সি কোন লেভেলের, উনি কি 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 মাপের অভিনেত্রী। তো সেই অর্থে সত্যি তো ওনাকে তো সেরকম চরিত্র দেওয়া হয়নি আমাদের ইন্ডাস্ট্রিতে। আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক ভারী চরিত্র পাওয়ার
মানে বহন করার ক্ষমতা ওনার ছিল, উনি পাননি সেটা। এই বিষয়ে তো ওনার অভিযোগ একদম সঠিক। এই ক্ষেত্রে কি মনে হয় যে ইন্ডাস্ট্রি থেকে আস্তে আস্তে মানুষগুলো হারিয়ে যাচ্ছে, বা আজ থেকে 10 বছর পর যদি দেখা যায়, কি মনে হয় যে জায়গায় দাঁড়িয়ে ইন্ডাস্ট্রিকে তৈরি করে রেখেছো বা যে চরিত্রগুলো দিয়ে মানুষের কাছে প্রেজেন্টেবল হচ্ছে সবসময়, সেটাতে 10 বছর পর থাকবে? 10 বছর কি 10 দিন পরে থাকবে কিনা আমি তাই জানি না, এতটাই আনসার্টেন এই জগৎটা। 10 দিন পরে না, ভয় হয় না। ভয় কি, ভয় করে কি হবে? ভয় করে কোনো লাভ আছে? ভয় করে তো আজকের দিনটা নষ্ট হয়ে যাবে, তাই না? 10 দিন পরে কোনো কাজ না থাকতে পারে, আমি একটা চরিত্রও পাবো না, এরকম দিন আসতেই পারে। সেটা আমি প্রথম দিন থেকে আমি এই বিষয়ে সচেতন। কারণ আমি যখন প্রথম কাজ শুরু করলাম, আমার প্রযোজক ছিলেন ইন্দ্রনীল সেন, গায়ক ইন্দ্রনীল সেন। তিনি আমাকে একটা খুব দামি কথা বলেছিলেন যে এই যে তুমি এত জনপ্রিয় হয়ে গেলে 3 মাসে, সিরিয়ালটা এত নাম করলো, এত অনুষ্ঠান পাচ্ছ, এত রোজগার করছো, মাথায় রেখো এই সিরিয়ালটা শেষ হলে কিন্তু এমন দিন আসতে পারে যেদিন তোমাকে আর কেউ ডাকবে না, কেউ চিনতেও পারবে না। এখন তুমি যে খাতির যত্ন পাচ্ছ ফ্লোরে, হয়তো একটা কাজ পেলে সেখানে গিয়ে তুমি দেখছো যে কেউ তোমাকে পাত্তাই দিচ্ছে না, একটা চেয়ারও এগিয়ে দিচ্ছে না। তুমি কিন্তু প্রস্তুত থেকো সেটার জন্য। মনে করো না এটাই তোমার জীবনের নিয়ম, সারা জীবনে এইটা পেতে থাকবে তুমি। এখন তুমি নাম ভূমিকা অভিনয় করছো, তোমার শট শেষ হলে একজন চেয়ার এগিয়ে দিচ্ছে, জল বাড়িয়ে দিচ্ছে, চা দিয়ে দিচ্ছে, এইটা কিন্তু কালকে বন্ধ হয়ে যেতে পারে বাবা। এই জন্য আমাকে খুব ছোট ছিলাম তখন, আমি কত 29 বছর বয়স ছিল আমার। এইটা যে মাথায় ঢুকে গেছে সেই বয়সে, সেদিন থেকে আমি সচেতন হয়ে গেছি যে সত্যি কাল থেকে কিন্তু এইগুলো কিচ্ছু আর না থাকতে পারে আমার চারপাশে। তাই একজন অ্যাক্টরের, মানে একজন ফ্রিল্যান্স অ্যাক্টরের যে অভিনয় করে, তার একটা মূল জিনিস, যারা নতুন কাজ করতে আসছে আমি তাদের ক্ষেত্রেও বলবো যে টাকাটা রোজগার করছো, যদি 10 টাকা রোজগার করো, 7 টাকা জমিয়ে রাখো আর 3 টাকা খরচা করো। 3 টাকার মধ্যে 2 টাকা তোমার প্রয়োজনে খরচা করো আর 1 টাকা বিলাসিতায় খরচা করো। বিলাসিতা তো প্রয়োজন আছে মানুষের জীবনে, কিন্তু 7 টাকা জমিয়ে ফেলো বাবা, ভবিষ্যতে তোমার সুবিধা হবে। অন্তত পক্ষে আমি চাই তোমার সারা জীবন কাজ থাকুক, কিন্তু এমন দিন যদি আসে যে কোনো কাজ তোমার করতে ইচ্ছে করছে না, ভালো লাগছে না করতে, সেই পরিচালক বা সেই পরিবেশটা তোমার ভালো লাগছে না, তুমি যেন নির্দ্বিধায় না বলতে পারো। এটা খুব ইম্পর্টেন্ট। তোমার যদি সেই রেস্তোটা জমানো থাকে, তুমি যদি যে সময়কালটা কাজ করেছো 10 টাকা রোজগারে 7 টাকা জমিয়ে রেখেছো, একটু কষ্ট করি ইচ্ছে করবে কিন্তু 7 টাকা খরচা করে ফেলতে এবং 3 টাকা জমাতে। উল্টোটা করতে পারলে সবচেয়ে ভালো। তাহলে কিন্তু একটা সময়ের পর একটা ক্লান্তিও তো আসে দীর্ঘ সময়। আজ আমি 20 বছর ধরে কাজ করতে করতে আমার ক্লান্তি এসেছে, কখন আমার মনে হয় এই চরিত্রটা আমি করবো না বা এই পরিচালকের সাথে আমি কাজ করবো না, তখন আমি নির্দ্বিধায় নাও বলতে পারি। সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একজন শিল্পীর জীবনে। তুমি যখন শুরু করেছিলে, যেটা বললাম যে তুমি যেটা বললে যে হাফ জমানো, হাফটা নিজের জন্য এবং হাফটা ভবিষ্যতের জন্য, সেই ক্ষেত্রে তোমার কখনো মনে হয়নি, কারণ তুমি বারবারই বলেছো যে আমি অভিনেতা হব না, আমি চাকরি করব না, আমি ওই রোজ একটা টাইম টু টাইম কাজের মধ্যে আমি কখনো আবদ্ধ হতে পারবো না। সেই ক্ষেত্রে যখন প্রথম কেরিয়ার শুরু হচ্ছে এবং নিজের পারিশ্রমিক নিজে ঠিক করে সেটাকে আবার অ্যাচিভ করা, কখনো মনে হয়নি ওই বিলাসিতার মধ্যে গা ভাসাতে? না, আমার হয়নি। তার কারণ ওই যে ইন্দ্রনীলদা আমাকে প্রথম দিনই এই শিক্ষাটা দিয়ে দিয়েছিল। আমি বড়দের কথা খুব শুনে চলি ছোট থেকেই, কারণ আমি মনে করি এক্সপিরিয়েন্স লোক যারা, তারা সঠিক তোমাকে পথই দেখাবে, বুঝলে তো। ফলে আমার মনে হয়েছিল ইন্দ্রনীলদার এত অভিজ্ঞতা, এত বড় গায়ক, এতটা জীবন দেখেছেন, তো ওনার এই কথাটা শুনে চলার দরকার। আর আমি খুব বিলাসী লোক নইও, আমার চাহিদাগুলো খুবই কম চিরকালই, বুঝলে, সেটা বাড়েও নি কোনোদিন। এই গত 20 বছর আমি হয়তো উপার্জন করেছি, কিন্তু আমার কিন্তু চাহিদা বাড়েনি, চাহিদা একই রয়েছে। তুমি বলতে পারো আজ থেকে 25 বছর আগে আমার যা যা চাহিদা ছিল, আজও সেই চাহিদাই আছে। হয়তো তখন আমার কোনো গাড়ি ছিল না বা বাড়ি ছিল না, এখন সেগুলো হয়েছে, সেগুলো তো মিনিমাম বেসিক্স, কিন্তু ওইটুকুই, এর বেশি আমার কোনো চাহিদা আজও তৈরি হয়নি। কি বলবো এটাকে, আমি কি এটাকে অসুস্থতা বলবো? মনে হয় একটা ব্র্যান্ডেড জামা, একটা ব্র্যান্ডেড গাড়ি, একটা বড় বাড়ি থাকুক। আমি তো নিজেই একটা ব্র্যান্ড বলে আমার মনে হয়। আমি যখন নিজেই একটা ব্র্যান্ড, তখন আমার ব্র্যান্ডেড জামা পরে কি লাভ, তাই না? কৌশিক গাঙ্গুলি খুব দামি একটা কথা বলেছিলেন একবার, একটা কোনো অনুষ্ঠানে উনি গেছেন, ওনার একটা ছোট গাড়ি করে, বলছে এই কি কৌশিক দা, আপনি একটা ছোট গাড়ি থেকে নামছেন, এত বড় পরিচালক আপনি? বলো যে গাড়ি থেকে যে আমি নামলাম, গাড়ির দামটা বেড়ে গেল। কি নামলো, দেখ, যে নামলো তাতে গাড়ির দাম বেড়ে গেল। একটা খুব বড় গাড়ি, দামি গাড়ি থেকে একজন অচেনা, অজানা, অযোগ্য ব্যক্তি যদি নামে, সেই গাড়ির কি দাম বাড়ে? বাড়ে না। পয়সা থাকলেই তো গাড়ি কেনা যায়, কিন্তু গাড়ি থেকে নামছে, তার ব্র্যান্ড কতটা, তার উপর নির্ভর করে সে কোন গাড়িতে চড়ছে, বুঝলে তো। আমি তো এত বছরে কিছুটা হলো নিজের একটা ব্র্যান্ড তৈরি করতে পেরেছি, যেটুকুই হোক সেটাই আমার ব্র্যান্ড। আমাকে তার জন্য পয়সা খরচা করে দোকান থেকে ব্র্যান্ডেড জামা কাপড় কিনে পড়তে হবে না।
এইভাবে মনে হয় অম্বরীশ ভট্টাচার্যের পরিচয়টা খুব স্পষ্ট হয়। অম্বরীশ দা, এই যে এতগুলো সিনেমা করেছো, যদি জিজ্ঞেস করা হয় যে তোমার জীবনের সব থেকে শ্রেষ্ঠ সিনেমা এবং সব থেকে শ্রেষ্ঠ চরিত্র, সেটা কোনটা? সিনেমাতে হচ্ছে তোমার লক্ষ্মী ছেলে বলে একটা ছবি করেছিলাম কৌশিক গাঙ্গুলি, ওইটা কাবেরী অন্তর্ধান কৌশিক গাঙ্গুলির, আর একটা হচ্ছে অর্ধাঙ্গিনী। এই তিনটে চরিত্র আমার খুবই পছন্দের। এবং আজও অর্ধাঙ্গিনী যে পরিমাণ মানুষের মনে জায়গা করেছে, বাংলা সিনেমা মনে খুব কম যে সেই জায়গাগুলোতে পৌঁছতে পেরেছে। নিশ্চয়ই অর্ধাঙ্গিনী মানুষের খুবই কাছের, এবং আজও অর্ধাঙ্গিনী আসছে আগামী বছর, আমরা করে ফেলেছি শুটিং, ওটা সিকুয়েল, একদম সিকুয়েল যাকে বলে। তো সেটার জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন ওই একই চরিত্রগুলোকে দেখবার। যেখানে ওই ছবিটা শেষ হয়েছিল তারপর থেকেই ছবিটা শুরু হয়, তো খুবই ইন্টারেস্টিং। মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাজ করেছো, চিরঞ্জিত চক্রবর্তী রয়েছেন এবং দেবের সঙ্গেও তুমি ছিলে। সেই ক্ষেত্রে এই যে, এবং বিগ বির সঙ্গেও কাজ, এই যে রাজা হয়ে বেঁচে থাকা সারা জীবন, এইটা কি করতে হয়? মানে এটার জন্য কি ইঁদুর দৌড়ে বিশ্বাস করতে হয়, নাকি নিজেকে ইনসিকিউরিটিতে রাখতে হয়, বাবা কিভাবে নিজেকে দেখতে হয় যার জন্য সেই চূড়াই বসে সবকিছুকে সামলানো যায়? কিচ্ছু করতে হয় না, ঠান্ডা মাথা রাখতে হয় এবং ভাগ্যের উপরে পুরো বিষয়টাকে ছেড়ে দিতে হয়। মিঠুনদা নিজেই বলেন, যে মিঠুনদাও বলেন, অত বড় মাপের একটা যিনি 3টে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, তিনিও বলেন যে আমার জীবনের 90%টা ভাগ্য আর 10% আমার প্রতিভা। এত বড় মানুষ এই কথাটা বলছেন, তাহলে তো এই কথাটাকে তোমায় দাম দিতে হবে, তাই না? কপাল, তোমাকে কপালের উপরে সমস্তটা ছেড়ে দিয়ে তোমার কাজ যেটুকু, আবারও বলছি, নিজেকে আর একটু চৌকস করা, আর একটু শার্পেন করা, আর একটু ধারালো করা, যাতে তোমার কাছে যে কাজটা আসবে সেটা যাতে তুমি ঠিকমতো করে দিতে পারো। এইটুকুই তোমার দায়িত্ব, এইটুকুই করতে হবে। কপালে যদি থাকে, তোমার ভাগ্যে যদি থাকে, তুমি চূড়োয় পৌঁছবে। কম প্রতিভা নিয়ে হলেও চূড়োয় পৌঁছানো যায়, এরকম প্রচুর উদাহরণ আমাদের চারপাশে রয়েছে, ইন্ডাস্ট্রিতেই রয়েছে, সারা পৃথিবীর ইন্ডাস্ট্রি জুড়েই আমি বলছি। সেই অর্থে হয়তো কত বড় মাপের অ্যাক্টর নয়, কিন্তু বিরাট বড় স্টার চূড়ায় বসে আছে। আবার এমন আছে বহু বিরাট ট্যালেন্টেড অ্যাক্টর, অসামান্য অভিনেতা, কিন্তু সেই জায়গায় পৌঁছতে পারলেন না। তাহলে ভাগ্য ছাড়া কি বলবো? এটা তুমি কি ভগবানে বিশ্বাস করো? ভগবান বলতে আমি তো একটা শক্তিকে বিশ্বাস করি, আমি মূর্তি পুজোয় বিশ্বাস করি না। হ্যাঁ, ভগবান বলতে আমি অন্য কিছুতে বিশ্বাস করি, একটা শক্তি। এই যে ভাগ্য, এটাও তো ভগবান আমার কাছে। সঙ্গীত, এটা ভগবান আমার কাছে, বুঝলে? একটা সুর লাগানো, কিশোর কুমার যখন একটা সুর লাগাচ্ছেন, লতা মঙ্গেশকর যখন একটা সুর লাগাচ্ছেন, বা প্রতিমা বন্দ্যোপাধ্যায় যখন একটা সুর লাগাচ্ছেন, এই যে সুরটা গিয়ে লাগছে, এর মধ্যে ঈশ্বর, এই যে ডিভাইনিটি, এটার মধ্যে ঈশ্বর। এই যে এখন তুমি বলছো যে ডিওপি, এডিটর, ক্যামেরা পার্সন, প্রত্যেকটা মানুষকে ইন্ডিভিজুয়ালি রেসপেক্ট করা, এই সমাজে দাঁড়িয়ে আমি বলছি যে এটা কেউ করে না। কারণ পুরো কৃতিত্ব নিজের জন্য নেওয়ার, নিজের কাছে নেওয়ার জন্যই মানুষ সবসময় ফ্রন্টে দাঁড়িয়ে সব কথা বলে। সেই ক্ষেত্রে সবাইকে ইকুয়ালি রেসপেক্ট করা, এটা কোথা থেকে শিখেছো, বা এটা কিভাবে তুমি মেনটেন করো? যেহেতু আমি খুব ছোট থেকে সিনেমার নেপথ্যের মানুষদের আমার বাড়িতে আসতে দেখেছি। আমার বাবা যেহেতু সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন, সিনেমার সাংবাদিকতা, উনি সিনেমা সাংবাদিক ছিলেন, চলচ্চিত্র সাংবাদিক, ফলে বহু আমি তোমার ক্যামেরা, ডিওপি, তখন তো ডিওপি বলা হতো না, তখন ক্যামেরাম্যান বলা হতো, ক্যামেরাম্যান, বিখ্যাত সমস্ত ক্যামেরাম্যান, মেকআপ আর্টিস্ট, এডিটার্স, এদের আমার বাড়িতে যাতায়াত করতে দেখেছি, তাদের সঙ্গে আমি সময় কাটিয়েছি, জানি তাদের মুন্সিয়ানা কোন লেভেলের। নয়তো তুমি বলো, সত্যজিৎ রায়ের মতো একজন অত বড় পরিচালক সারা জীবন দুলাল দত্তকে তার সম্পাদক করে রাখলেন, এডিটার, অন্য আর কাউকে এডিটার হিসেবে উনি নিলেন না। কেন নিলেন না? উনি চাইলে তো হলিউডের এডিটার এসে ওনার ছবি এডিট করে দিয়ে যেত। তাহলে দুলাল দত্তর মধ্যে নিশ্চয়ই এমন কিছু গুণাবলী ছিল, সত্যজিৎ রায় তার প্রত্যেকটা ছবিতে তাকে এডিটার হিসেবে নিয়েছেন। তুমি অস্বীকার করবে কি করে দুলাল দত্তর মুন্সিয়ানাটা? এগুলো তো আমি জানতাম, ছোট থেকে জেনেছি, শিখেছি, বুঝলে? সুব্রত মিত্রর কৃতিত্ব কতটা সত্যজিৎ রায়ের এক একটা ছবির পেছনে, বা পরবর্তীকালে সৌমেন্দু রায়ের কৃতিত্ব কতটা ডিওপি হিসাবে, এগুলো শুনেছি, জেনেছি বাবার কাছ থেকে, বা বাবার বন্ধু বান্ধব যারা আসতেন বাড়িতে তাদের কাছ থেকে। এগুলো আমার মনে হয় আমার ব্যাকগ্রাউন্ডের কারণে আর কি। তো এই মানুষগুলোর কন্ট্রিবিউশন আমি জানি। আমরা চিনি হয়তো মৃণাল সেনকে, চিনি সত্যজিৎ রায়, চিনি তপন সিংহ, চিনি তরুণ মজুমদারকে, কিন্তু এদের পেছনে যে সমস্ত বিরাট বিরাট মাপের টেকনিশিয়ানরা ছিলেন, ঠিক যেমন আমরা উত্তম সুচিত্রার ছবি বলি একটা ছবিকে, কিন্তু সেই ছবিটাকে দাঁড় করিয়ে রেখেছে কিন্তু পার্শ্ব চরিত্র অভিনেতারা, তাই না? তুমি একটা সুচিত্রা উত্তমের ছবিতে বাকি সকলকে বাদ দিয়ে দাও তো দেখি কেমন ছবিটা দাঁড়ায়? কোনোদিন দাঁড়াবে না। সেখানে যদি ছবি বিশ্বাস, পাহাড়ি সান্যাল, জীবেন বসু, তরুণ কুমার, ছায়াদেবী, অনুভা গুপ্তরা না থাকেন, ছবিটা কোথায় গিয়ে দাঁড়ায় তুমি দেখো। ফলে ঠিক সেরকম তাদের যেমন সম্মান করতে হবে, ঠিক তেমনই যারা আমাদের
সেই অর্থে নেপথ্য শিল্পী যাদের সামনে দেখা যায় না তাদের ইকুয়াল সম্মান দিতে হবে, কিচ্ছু করার নেই। তার মানে তুমি নিজেকে স্টার হিসেবে কখনোই দেখোনি? না, আর প্রশ্নই ওঠে। স্টারের পেছনে টাকা লগ্নি করা হয়, সেই স্টার। একজন অভিনেতার পেছনে যখন টাকা লগ্নি করে, শুধুমাত্র তার পেছনেই টাকা লগ্নি করছে একজন প্রযোজক এবং বিশ্বাস করছে যে একে দেখতেই মানুষ টিকিট কেটে হলে আসবে, তখন সে স্টার হয়। আমাকে আমার উপরে লগ্নি করে কি কোনো ছবি হয়েছে আজ অব্দি? বা কেউ সাহস পাবে? আমি নিজেই সাহস পাবো না। আমি যদি আজকে প্রযোজক হই, আমি নিজের উপরে মানে আমি নিজেকে সাবজেক্ট করে কোনো ছবি করতে পারবো না, সেই সাহসই নেই আমার। কারণ সেই মাস পপুলারিটি নেই, অন্য লেভেলের পপুলারিটি থাকতে একটা স্টার হতে গেলে। শুধুমাত্র তাকে দেখতে লোকে টিকিট কাটবে। যে স্টারডামটা এখন ক্ষয়িষ্ণু, এখন আর সেটা নেই, অনেকটা কমে গেছে। আগে ছিল, কয়েক বছর আগে অব্দিও লোকে শুধু জিতকে দেখবে বলে হলে চলে আসতো। ছবিতে কি আছে না আছে, অন্য কে কি অভিনয় করেছে, কি গান আছে ম্যাটারই করে না তাদের কাছে। বা দেবকে দেখতে চলে আসতো, বুঝলে, একটা সময় বুম্বাদাকে দেখতে আসতো। তো সেই লেভেলের একটা জনপ্রিয়তা থাকলেই তবে সেই মানুষকে স্টার বলা যায়, যাকে তাকে স্টার বা সেলিব্রিটি বলা যায় না। আমি স্টারও নই, আমি সেলিব্রিটিও নই, আমি একজন অভিনেতা, আমি একজন পরিচিত মুখ, এইটুকু আমি বলতে পারি। দীর্ঘদিন ধরে আমাকে টেলিভিশনে মানুষ দেখেছে, ফলে পরিচিত মুখ না হয়ে কোনো উপায় নেই আমার। মানুষ আমাকে পরিচিত মুখ, লোকে রাস্তায় দেখলে চিনতে পারে, দু একজন লোক এসে ছবি তোলে, দু একজন গালাগালও দিতে পারে, আমি জানি না, কিন্তু ওই পরিচিত মুখ, ওই অবধি। সেলিব্রিটি কথাটার ভারী অর্থ, কিন্তু সেলিব্রিটি মানে যাকে সেলিব্রেট করে একটা সমাজ। সত্যজিৎ রায় একজন সেলিব্রিটি, উত্তম কুমার একজন সেলিব্রিটি, উত্তম কুমারও সেলিব্রিটি, আমিও সেলিব্রিটি, এটা কি করে সম্ভব? তাই সেলিব্রিটি, স্টার, এই ধরনের কথাগুলো, জিনিয়াস, এই কথাগুলো আজকাল দেখি যে সে যত্রতত্র ব্যবহার করে। আমি অনেক অভিনেতাকেও বলতে শুনেছি যে আমার মতো একজন সেলিব্রিটি, বলছেন তিনি, কি করে বলছেন আমি জানি না। সেলিব্রিটি হওয়া তো সোজা? আমি জানি না। উত্তম কুমারের পরে বাংলায় কোনো সেলিব্রিটি ছিল না? রাগ হয় না, আমার খুবই করুণা জাগে তাদের প্রতি, যে তারা একদিন বুঝতে পারবেন যে তারা কত বড় ভুল ধারণা পোষণ করছেন নিজেদের সম্বন্ধে। এটা বুঝতে পারবেন বলেই আমার ধারণা। আমার বিশ্বাস উত্তম কুমারের পরে বাংলায় আর কোনো সেলিব্রিটি জন্মায়নি। এই যে এখন মেগাস্টার, সুপারস্টার, যিনি যারা স্টার, ওনারা স্টার, ওনার সেলিব্রিটি না। তাকে একটা সমাজ সেলিব্রেট করছে না, একটা সমাজ যাকে সেলিব্রেট করে। উত্তম কুমার প্রমাণ করে দিয়েছেন মৃত্যুর এই 47-48 বছর পরেও তাকে সেলিব্রেট করা হচ্ছে প্রত্যেক দিন, তাকে নিয়ে পুরস্কার দেওয়া হচ্ছে, তাকে নিয়ে চলচ্চিত্র উৎসব হচ্ছে। হ্যাঁ, তো তিনি প্রমাণ করেছেন তিনি সেলিব্রিটি, কারণ একটা গোটা সমাজ তাকে সেলিব্রেট করছে 48 বছর ধরে বা 47 বছর ধরে, 46 বছর ধরে ইনফ্যাক্ট তাকে সেলিব্রেট করে চলেছে তার মৃত্যুর পরেও। এটাকে সেলিব্রিটি বলে। তাহলে যে দেবজিতের এই যে মাস অডিয়েন্স, ওরা বড় স্টার, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, বিরাট স্টার, ওরা বিরাট স্টার। তাহলে সুপারস্টারের যে ট্যাগ বা তকমা, সুপারস্টার, হ্যাঁ হ্যাঁ, জিৎ দেব অবশ্যই। দেব শেষ সুপারস্টার আমাদের বাংলায়, উনি শেষ সুপারস্টার। ওনার পরে আর কোনো সুপারস্টার নেই, কারণ সুপারস্টার কনসেপ্টটা চলে গেছে। এখন যেহেতু অভিনেতাদের আর কোনো আড়াল নেই, স্টারেদের আর কোনো স্টারের সঙ্গে কিন্তু আড়ালের খুব সম্পর্ক রয়েছে। একজন স্টারের জীবন আমি যত কম দেখতে পাবো, তার ব্যক্তি জীবন, আমি তত তাকে চরিত্রটা হিসেবে ভাবতে থাকবো। ধরো আমরা তো অমিতাভ বচ্চনকে বা মিঠুনকে তখন তো অত দেখতে পেতাম না, তাই আমাদের ওই সিনেমার চরিত্রগুলি আমাদের কাছে মনে হতো ওই রকমই, লার্জার দেন লাইফ। এবার যেই মাত্র আমি, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, এখন প্রত্যেকটা অভিনেতাকেই টিকে থাকার জন্য রিল করতে হচ্ছে, বাড়িতে কি খাচ্ছে, কোথায় ঘুমোচ্ছে, সব দেখাতে হচ্ছে। যেই আমি একজন বড় স্টারকে আমি দেখে ফেললাম যে সে খাচ্ছে, তার খাবারটাই ঠোঁটের কোণে লেগে গেছে বা দাঁত মারছে সে, তখন সেই স্টারডামটা থাকবে না। যুগের কারণেই আজকে আর স্টারডাম বলে কথাটা নেই, এক্সিস্ট করে বলে আমার মনে হয় না। তবে আমার মনে হয় দেবই শেষ স্টার, যাকে শুধুমাত্র দেবকে দেখবার জন্য মানুষ কিন্তু এখনো টিকিট কাটে, এবং ওর একটা বড় ফ্যান ফলোয়িং আছে। আমি যেহেতু ওর সঙ্গে দীর্ঘ অভিনয় করেছি, অনেক কাজ করেছি, ফলে আমি দেখেছি ওকে দেখবার জন্য মানুষের কিন্তু একটা বিরাট উচ্ছ্বাস আছে। ওদের পর কি মনে হয় আর কোনো তৈরি হবে না? আর হবে না, হওয়ার মতো জায়গাই নেই। সারা পৃথিবী জুড়ে আর কোথাও স্টার তৈরি হবে না, হতে পারে না। আর সোশ্যাল মিডিয়া এসে গিয়ে স্টারডাম শেষ করে দিয়েছে। কিন্তু সেই ক্ষেত্রে তো মানুষকে অনেকটা রেলিভেন্ট করেছে, অনেকটা হেল্প করেছে সোশ্যাল মিডিয়া। প্রত্যেকটা জিনিসেরই তো প্লাস এন্ড মাইনাস পয়েন্টস রয়েছে। আজকে ধরো তুমি গানের কথাই যদি ধরো, আগে একটা বিদেশি কোনো গানের খবর পেলে সেটা তো শোনা অসম্ভব ছিল আমাদের কাছে। অ্যালবামের জন্য মানুষ অপেক্ষা করা, অ্যালবাম এলেই যে সেটা কিনতে পারবো, বিদেশি গানের অ্যালবামের দাম অনেক হতো। ধরো একটা বাংলা গান, ধরো সুমন বা নচিকেতার একটা ক্যাসেটের দাম 30 টাকা, আর ধরো একটা বাইরে বিদেশি গানের অ্যালবামের দাম কিন্তু 70-80 টাকা হতো। ফলে আমাদের পক্ষে কেনা সম্ভব হতো না। অপেক্ষা করে 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 কোন বড়লোক দাদা বা বন্ধু কিনবে, তার থেকে সেই রেকর্ড ক্যাসেটটা পাবো, তবে শুনতে পাবো। আজকে তুমি সোশ্যাল মিডিয়ার কারণে পৃথিবীতে এই মুহূর্তে যে গানটা রিলিজ করলো, 5 মিনিট পরে তুমি তোমার
ফোনে পেয়ে যাবে সেটা শুনতে, এটা প্লাস পয়েন্ট। আবার ঠিক তেমনি এই যে সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে গান অ্যাভেলেবল হয়ে গেল, ফলে গানের কিন্তু আর কোনো দাম রইল না। আগে লোকে পয়সা দিয়ে গান শুনতো, একটা ক্যাসেট কিনে পয়সা দিয়ে গান শোনা হতো। আজকে কিন্তু একজন আর্টিস্ট, একজন মিউজিক, একজন সঙ্গীত শিল্পী, তার গান কিন্তু আর বিক্রি হচ্ছে না, লোকে একটা ক্লিক করে শুনে ফেলছে, এটা মাইনাস পয়েন্ট। মূল্যায়ন হচ্ছে না, যেহেতু মূল্য দিয়ে কিনছে না। তো সমস্ত আবিষ্কারেরই তো প্লাস অ্যান্ড মাইনাস পয়েন্টস থাকে। সোশ্যাল মিডিয়ার মাইনাস পয়েন্ট যেমন আছে, প্লাস পয়েন্টও আছে, ডেফিনেটলি আছে। দেবের সঙ্গে এতগুলো কাজ, অজিতের সব থেকে পছন্দের ব্যোমকেশ কে? আমার পছন্দের ব্যোমকেশ উত্তম কুমার, 1 নম্বর। তারপরে রজিত কাপুরের পার্ট আমার খুব ভালো লেগেছিল, কিন্তু উত্তম কুমারের মধ্যে যে স্টারডমটা ছিল, সত্যজিৎ রায় যেটাকে ব্যবহার করেছিলেন, সেইটা তারপরে দেবের মধ্যেই আমি পেয়েছি। দেবের মধ্যে একটা লার্জার দ্যান লাইফ ইমেজ রয়েছে না, তো ব্যোমকেশকে ওইভাবে দেখতে আমার বেশ বেশ ভালো লেগেছিল। আচ্ছা, তোমার এত বছরের ক্যারিয়ারে কোনো এমন অভিনেতা যাকে দেখে তুমি প্রচন্ড ইন্সপায়ার্ড, যাকে দেখে তুমি রোজ শেখো? নাসিরুদ্দিন শাহ। রোজ? হ্যাঁ হ্যাঁ, রোজ, প্রত্যেকদিন। উনি আমি মানে শেষ নিঃশ্বাস অবধি ওনার কাজ দেখব, আর অবাক হব, আর মনে হবে যে আমি অভিনয়ের কিচ্ছু পারি না। আর বাংলাতে ওনাকে দেখলে একই সাথে আমি যেমন শিখি, তেমন ইনসিকিউরিটিতেও ভুগি, যে কিছুই হলো না। একটা মানে ওনার অভিনয়ের 1% আমি কোনোদিন কোথাও করতে পারলাম না, অথচ আমি অভিনয় করে কত টাকা পয়সা রোজগার করলাম, কত মানুষ আমাকে চিনলো, কিন্তু আসলে আমি কিছুই পারি না, এটা আমার মনে হয় নাসিরুদ্দিন শাহের অভিনয় দেখলে। আর বাংলাতে উত্তম কুমার, ওনার অভিনয় দেখলে মনে হয় কিছুই হলো না। আর এমন একজন অভিনেতা যাকে দেখে তোমার প্রচন্ড হিংসে হয়, সেটা কি হয় এতেও? না, হিংসে কাকে দেখে হবে? হিংসে করে লাভ কি বলো তো? কোনো লাভ নেই তো। কাউকে দেখে হয় না? আজ অব্দি হয়নি। কাউকে দেখে মনে হয়নি যে আমি যদি ওই জীবনটা পেতাম, বা ওই কাজটা যদি না না, আমি একটা অত্যন্ত ভালো জীবন পেয়েছি, বা ওই চরিত্রগুলো, এর থেকে ভালো জীবন আমি ডিজার্ভই করি না। আমি যা জীবন পেয়েছি, ফুটপাতে থাকতাম আমি, রাস্তায় 5 টাকা দিয়ে খাবার কিনে খেতাম, দুবার ভাবতাম যে এই খাবারটা খাবো কি হবে। সেই জায়গা থেকে আমি আজকে যে অভিনয় করে যে জায়গায় পৌঁছেছি, এ তো রাজা আমি আমার নিজের কাছে। আমার অতীতের আমাকে যদি আমার এই এখনকার আমির পাশে বসাই, তাহলে মনে হবে এই অ্যাচিভমেন্টের কোনো তুলনাই হয় না। এরপরে আবার হিংসে, এরপরে আবার কিসের, কাকে হিংসে করবো আমি? পুরনো অম্বরীশকে কি শেখালো নতুন অম্বরীশ? শেখালো একটাই, যে না, আমি নতুন অম্বরীশ ওকে কিছু শেখাইনি, পুরনো জনই শিখিয়েছে যে পাটা মাটিতে রাখো বাবা, বেশি ওড়ার চেষ্টা করো না, উড়লে কিন্তু তুমি ধপ করে পড়ে যেতে পারো, তখন খুব লাগবে, হাত পা ভেঙেও যেতে পারে, তাই ওটা করো না। সেই আমায় শিখিয়েছে যে যেরকমটা ছিলে সেরকমটা থাকার চেষ্টা করো। অম্বরীশদের প্রথমে আমি বলছিলাম যে তোমার জীবনটা ভীষণ বাউন্ডুলে, কারণ তুমি কখন কাজ করবে, কখন আবিষ্কার করবে, আর কখন ঘুরবে বা উঠবে সেটা তুমি নিজেও জানো না, সেটা তোমার মন জানে আর তোমার সময় জানে। এই যে প্রেম জীবনে যদি আমি ঢুকি, তাহলে দেখা যায় একেবারে বোরিং, কারণ কোনো নারীর সঙ্গে কোনো রকম কোনো গসিপ নেই, কোনো রকম কোনো আলোচনা নেই। আমার ইন্টারভিউতে কোনো ভালো হেডিংই তৈরি করতে পারে না সাংবাদিকরা, এইটা একটা তাদের বিরাট ফ্রাস্ট্রেশনের জায়গা। আমি বহু লোককে বলতে শুনেছি যে কোনো হেডিং পাচ্ছি না। বলেছে? হ্যাঁ, বলেছে আমি হেডিংই পাচ্ছি না। একটা বেশ ভালো হেডিং দিতে হবে তো, মানুষ যাতে চালায় ওটা। জানি না কি করে আমার ইন্টারভিউ কি করে দেখবেন মানুষ, একটা ভালো হেডিং দরকার না, একটা মশলাদার হেডিং। সব সময় তুমি এইভাবে এভারেজ রাখো নিজেকে? কারণ আমি এভারেজ, তাই। না না, যারা ভালো তাদের আমি ভালো বলি তো। আমি যদি কোনোদিনও ভালো পর্যায়ে পৌঁছে, আর বোধহয় হবে না, অনেক বয়স হয়ে গেছে, এই জীবনে হবে না। যদি পারি তখন বলবো যে আমি একটা দারুণ কাজ করেছি। এই তো আমি বলছি তো, আমি বেশ কিছু ছবিতে ভালো অভিনয় করেছি, ভালো পরিচালকের আন্ডারে আমি ভালো কাজ করেছি। বাকি এতগুলো প্রজেক্ট তাহলে এভারেজ। মানুষের সামাও আমাকে খুব পছন্দ হয়ে গেছে, আমাকে ভালো লেগে গেছে, আমাকে খুব কাছে মনে হয়েছে মানুষ কিন্তু আমাকে সব স্টার ফার হিসেবে দেখে না। আমি তো অনেক জায়গায় যাইটাই, গ্রামে গঞ্জে, হ্যাঁ, তারা এসে কিন্তু কোনোদিন আমাকে মানে এমন ভাবে আমার সঙ্গে আচরণ করে, বা রাস্তাঘাটেও যখন কারোর সঙ্গে দেখা হয় নিজের মানুষের মতোই তারা আমার সঙ্গে ডিল করে, এটি আমার সবচেয়ে বেশি ভালো লাগে। কেউ আমাকে স্টার হিসেবে পাত্তাই দেয় না। এই যে তুমি এতদিন কাজ করলে এবং এত মানুষ জীবনে আনলে এবং ছেড়ে দিলে, সেই ক্ষেত্রে কোনো এমন মানুষকে বা কোনো এমন নারীকে জীবনে রাখতে ইচ্ছে করলো না? রাখা যায় এরকম ভাবে কাউকে? প্রেমটাকে খুব ধরে বেঁধে কি গুছিয়ে নিতে ইচ্ছে করলো? প্রেম ধরে বেঁধে গোছানোর জিনিসই নয় তো, ধরে বেঁধে গোছানোর জিনিস হচ্ছে বিবাহ, আর প্রেম পালিয়ে যায়। কখনো মনে হলো না বিয়েটা করে গুছিয়ে নি? না না, গুছিয়ে নিলে তো সব শেষ হয়ে গেল, জীবনের সমস্ত মজা, আনন্দ, এক্সপ্লোরেশন সব শেষ। কি করে হবে সেটা? সম্ভব না আমার পক্ষে। প্রেমে পড়ো তুমি? হ্যাঁ, এখন? এখনো প্রেমে পড়ি।
প্রেম করো কি, নাকি এখনো সেই সিঙ্গেলটা পাশে থাকে? হ্যাঁ, সিঙ্গেলই আছে। প্রেম করা অনেক ঝামেলা আছে, অনেক কিছু মেনে টেনে চলতে হয়, অনেক আবদার, বুঝলে। আমার 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 যে স্বাধীন জীবন সেটা কোথাও হ্যাম্পার হয় প্রেম করতে গেলে। প্রেম করতে যে ভালো লাগে না, হ্যাঁ প্রচন্ড। আমি ওই তো বললাম তো, আমি যদি এখন মনে করি যে তোমার এই ইন্টারভিউটা শেষে আমি পাহাড়ে চলে যাব, চুলে রইল সব পড়ে, আমি চলে যাব কিন্তু পাহাড়ে, আমি কাউকে কোনো জবাবদিহি করবো না, জাস্ট একটা ব্যাগ গুছিয়ে চলে যাবো বেড়াতে। কিন্তু পিছুটান তো থাকা ভালো, যার জন্য ফিরে আসা যায় বারবার। পিছুটান তো আমার কাজ, সেই কাজের জন্য আমি ফিরে আসবো, ওটাই আমার পরম ধর্ম, আমার কাজ। ফিরে তো আমি আসতেই হবে, আমি তার 1 মাস থেকে যেতে পারবো না ওখানে, সামনে তো অনেকগুলো শুটিং আছে, কাজ আছে, তার জন্য আমি ফিরে আসতে হবে। বাউন্ডুলে ছেলে যখন একজন কর্মজীবনে ঢুকলো, তারপর এত চাপ, একবার ডাবিং, একবার শুটিং, একবার এডিটে বসা, কখনো ওই পুরনো অম্বরীশকে মিস করো? প্রত্যেক দিন মিস করি। আমার এখনো মনে হয় যে আমি ওই জীবনটাই ফিরে যাই। ফিরে গেলে খুব মুশকিল এখন, কারণ এখন তো আমি অর্থের স্বাদ পেয়ে গেছি, সাফল্যের স্বাদ পেয়ে গেছি, কি বলবো তোমার বিলাসিতার স্বাদ পেয়ে গেছি, ফলে এখন সেই জায়গাটায় ফিরে যাওয়া ইজ ইম্পসিবল। এই জীবনে আমার পক্ষে ফিরে যাওয়া সম্ভব হবে না সেখানে, যেখানে ওটা সাইকেল চালিয়ে চালিয়ে ঘুরে বেড়াতাম, একটা লোকাল ট্রেন ধরে যে কোনো জায়গায় চলে যেতাম, যে কোনো স্টেশনে নেমে সেই শহরতলি, সেই গ্রাম, সেই মফস্বলটা এক্সপ্লোর করে বেড়াতাম, যে কোনো একটা রাস্তার হোটেলে রেস্টুরেন্টে ঢুকে গিয়ে সেখানে ভাত মাছের ঝোল বা ডাল খেয়ে নিতাম, যেরকম পয়সা থাকতো পকেটে, বা ওজনে সেই পেটাই পরোটা হয় সেই খেতাম। হ্যাঁ, অন্যরকম জীবন ছিল, কত রকম মানুষের সঙ্গে মিশতাম। এই ক্ষেত্রে না একটা জিনিস আমার মনে হলো যে এই জিনিসগুলোতে যখনই স্টার বা অভিনেতা বা পরিচিতিটা হয়ে যায়, তখনই কি হয় যে একটা নর্মাল কোনো রেস্টুরেন্টে গিয়ে বসা যায় না, আর 5 জনের সঙ্গে কথা বলা যায় না। আজকে আমি যে তাজমহল দেখতে চাই, সেই ক্ষেত্রে আমি গিয়ে নিয়ে দেখতে পারবো না, কারণ তাকে আমাকে সরকার থেকে সেটা আগে পারমিশন করাতে হবে। এই ক্ষেত্রে জীবনটা কি অনেক বেশি সংকুচিত হয়ে যায়? সংকুচিত তো হয়, কিন্তু একটা ভালো লাগাও তো কাজ করে। ধরো মিস্টার ধোনির সঙ্গে আমি যখন শুটিং করেছিলাম জয়পুরে একটা বিজ্ঞাপনের, কপিল দেব আর ধোনির সাথে, তো তখন মিস্টার ধোনি আমাকে জিজ্ঞেস করেছিলেন যে তুমি শুনলাম জয়পুরে এসে প্রচুর বেড়াচ্ছ। আমি বললাম হ্যাঁ, জয়পুরে এসেছি 3 দিনের জন্য, আমাদের তো সন্ধ্যেবেলা কাজ, সারা সকাল আমি বেড়াই, হাওয়া মহল দেখি, এখানে যাই, আম্বার ফোর্ট যাই। উনি তখন খুব উদাস হয়ে যান, ও দিয়ে বলেন যে আমি না কোনোদিন হাওয়া মহল দেখিনি, শুধু ছবিতে ছাড়া। কেন? বলে যে দেখো, আমাকে যদি এখন হাওয়া মহল দেখতে যেতে হয়, আমাকে গভর্নমেন্টকে ইনফর্ম করতে হবে, ওই জায়গাটা পুরো ফাঁকা করতে হবে, তারপরে তো মানুষকে কষ্ট দিয়ে আমার এটা ইচ্ছে করে না যেতে। তো এটা বড় একটা সমস্যা মানুষের, খ্যাতির বিড়ম্বনা একেই বলে। তা আছে তো, এরকম বড় বড় স্টারেদের তো এই সমস্যা রয়েছে। তোমার কখনো এটা হয়েছে? দূর, আমার কি, কোথায় ধোনি, বাপরে বাপ, তার সঙ্গে তুমি যদি চাও যে কোনো একটা জায়গায় গিয়ে পেটাই পরোটা খেতে পারো? হ্যাঁ পারবো, 4টে লোক চিনতে পারবে, হয়তো এসে কথা বলবে, ভালোবেসেই তো কথা বলবে, কেউ হয় খামচেও দেবে না, কামড়েও দেবে না। মানে ধরো স্টারেদের যেটা করে, জামা কাপড় ছিঁড়ে দেয়, শুনেছি উত্তম কুমারকে নাকি একবার খামচে দিয়েছিলেন কে একটা, কোন নায়কের প্রিমিয়ারে যাওয়ার সময়। সেরকম তো নয়, সেই সময়ই আর নেই, মানুষের আর তো সেই রকম স্বপ্ন নেই কোনো অভিনেতাকে নিয়ে। এই যে যখন একদিকে পরিচিতি থাকে, একদিকে যখন তোমার বিরহ থাকে, আর একদিকে যখন তোমার স্ক্যান্ডেল থাকে জীবনে, তিনটে কি জীবনে ইম্প্যাক্ট ফেলে? এই তিনটের তো কোনোটাই নেই আমার জীবনেতে, কি করে বলবো বলো? এই যে কাদা ছোড়াছুড়িগুলো হয়, তোমার জীবনেও তো হয়েছে। কিরকম মনে পড়ছে না? না না, আমার কোনো দিন নেই। কে কাদা ছুড়বে আমার জীবনে? কাদা ছোড়ার মতো তো কাদাই তৈরি হয়নি। ধুলো থাকলে সেটা ভিজেতে হবে, তো কাদা হবে। ধুলোই নেই, তা কাদা তো হবে কি করে? তারপর তো সেটা ছোড়াছুড়ি হবে। কি করে অম্বরীশ দা, কি করে এত স্বচ্ছভাবে জীবনটাকে একদম এক রাস্তায়? স্বচ্ছ কোথায়? আমার তো মনে হয় এটা খুব আনইন্টারেস্টিং একটা জীবন। কেন? সে উত্তম কুমার একটা গান ছিল না, কিশোর কুমারের, স্ক্যান্ডেল চাই জীবনে, স্ক্যান্ডেল, নয়তো শিক্ষিত সমাজে পাবে না মান, এরকম একটা কথা ছিল। তো স্ক্যান্ডেল নিয়ে আমার মান নেই। তোমরা হেডিং তৈরি করতে পারো না ভালো, আমি দেখছি চেষ্টা করে একটা যদি স্ক্যান্ডেল তৈরি করা যায়, তাহলে তোমরা একটা খুব সুন্দর হেডিং দিতে পারো, ভিউজ বেশি হবে না? কি মানুষ কি চায়? ক্রাইসিস, স্ক্যান্ডেল খুব খারাপ সেটা। মানে ধরো একজন অভিনেতা বলছে আমার কাজ নেই, সেটা ভিউজ সবচেয়ে বেশি। কিন্তু কজন সেটা দেখে দুঃখ পাচ্ছে বলো তো আমাকে? তার দুঃখটা কজন ভাগ করে নিতে পারছে আমি জানি না। এটা নিয়ে কথা বলাটা খুব খুব খারাপ, কিন্তু আমার তো মনে হয় না খুব বেশি মানুষ দুঃখ পাচ্ছে। সেই দুঃখ সহমর্মী কি সকলে? যে ধরো 25 লাখ ভিউজ হলো, তার মধ্যে কত লাখ মানুষ তার প্রতি সহমর্মী, সে যে কাজটা পাচ্ছে না তাতে কতটা দুঃখ পাচ্ছে, বা কতক্ষণ মনে রাখবে ইন্টারভিউটা শোনার পরে সেই লোকটার দুঃখ যন্ত্রণা?
মনে রাখবে না, আমার মনে হয় না মনে রাখবে। আচ্ছা, তুমি এই ফেকটাকে নিয়ে যখন কথা বললে আরেকটা জিনিসে আসি, বক্স অফিস নিয়ে এখন খুব আলোচনার বিষয় রয়েছে যে জল মেশানো কালেকশন এবং ওই একটা ভুয়ো আমি মানুষ জানি না, ঘটানো। তার কারণ এই বিষয়টার মধ্যে আমি কোনোদিন হাসি ঢুকিনি। পায় এগুলো শুনলে, কি হয়? আমি তো এই বিষয়গুলোর মধ্যে ঢুকিনি কখন। এই যে ব্যবসা কি করে রিলিজ হচ্ছে, কতজন আসছে, এই বিষয়টা আমার লিগই নয়, সেই জন্য আমি ঢুকিনি। কাজ ডেলিভারি করে তুমি জাস্ট হ্যাঁ হ্যাঁ একদম, ওইটাই আমার কাজ। আমার তো ডাবিং অবধি কাজ, একটা ছবির সাথে আমার যোগাযোগ হচ্ছে ডাবিং অবধি। আমি খুব বেশি দেখবে তুমি এই পাবলিসিটি, তো কি বলো ওটাকে, প্রমোশনে আমি খুব বেশি যেতে পারি না, আমার কাজের কারণেই যেতে পারি না। আর আমার মনে হয় আমার প্রমোশনে যাওয়াটা মিনিংলেস। ধরো প্রজাপতি 2 ছবিটা যখন আসবে, আমার যাওয়া না যাওয়ায় কি আসে বলো তো, কি আসে যায়? সেখানে তো দেব গেলেই হবে, তাই না? ছবিতে দেব আছে, ছবিতে মিঠুনদা আছে, এরাই তো মুখ ছবিটা। এটা কি তুমি থাকবে না জন্যই ওই নিজের জীবনের একটা চর্চার অংশ রেখে দিয়েছো যে প্রমোশনে যাব না কিংবা ডাবিং অবধি শেষ? যাব না তা না, আমি যাই, যদি সময় পাই তখন যাই, কিন্তু আমার কাজের ক্ষতি করে আমি কি করে যাব? এই যে তুমি বললে যে ডাবিং অবধি আমার কাজ, তারপরেরটা কি হচ্ছে আমি দেখি না, এটা কি ওই যে না থাকবো না, এই যে না, আমার তো ওই জগৎটার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। ডিস্ট্রিবিউশন, রিলিজ, কত টাকা আসনো, শেষ কথা আমি একটা বলি, মোদ্দা কথা, সেটা হচ্ছে যে একটা ছবি প্রচুর হিট হলেও আমি 1 পয়সা বেশি পাবো না। আমি যা টাকা পেয়েছি অভিনয় করে সেটাই তো আমার থাকবে। বা একটা ছবি বিরাট ফ্লপ হয়ে গেল, তাতেও তো আমার কোনো লস নেই। লস বা লাভ সমস্তটা নির্মাতার, তো ফলে সেই বিষয়টা তো নির্মাতার দেখার বিষয়। আমার দেখে কি হবে, কত টাকা লাভ করলো একটা ছবি? কোনো লাভ নেই আমার দেখে। আমার কাজ তো অভিনয় করা, অভিনয় শেষে আমার যে সারাদিনের যে পারিশ্রমিক সেটা নিয়ে বাড়ি চলে আসা। ছবি হিট হলে হ্যাঁ 5টা মানুষ বেশি দেখলো, আমার ভালো লাগবে যে আমার কাজটা অনেক বেশি মানুষ দেখলো। আবার এমন অনেক ছবি করেছি যা কেউ দেখেইনি, জানেই না সেই ছবি সম্বন্ধে, অথচ ভালোই করেছিলাম, সেটা একটা দুঃখ থেকে গেল। কিন্তু অ্যাজ সাচ ওই বক্স অফিস, কজন যাচ্ছে, বক্স অফিস কালেকশন, এগুলো আমি দেখিই না, জানতেই চাই না, আমি লিস্ট ইন্টারেস্টেড এই বিষয়ে। শেষ প্রশ্নে আসবো, আর প্রিমিয়ারে আমি যেতে চাই না, কোন ছবির প্রিমিয়ারে আমি যাই না, কোন ছবি, নিজের ছবির প্রিমিয়ারেই যাই না। অন্যরা সকলে আমাকে ভালোবেসে নেমন্তন্ন করে, এটা আমার খুব ভালো লাগে। হ্যাঁ, তুমি কেন বলো তো এই ব্যাপারটা থেকে একটু তার কারণ হচ্ছে প্রিমিয়ারে গেলে খারাপ লাগলে বলা যায় না, এটা একটা বিপদ। ধরো ছবিটা খুব খারাপ লাগলো, আমি বেরিয়ে এসেই তো দাঁড়িয়ে আছি, ডিরেক্টর সে তো পরিশ্রম করে ছবিটা বানিয়েছে, বা অভিনেতা সে তো খেটেছে ছবিটার পেছনে, তাকে আমি বলতে পারবো ছবিটা খারাপ হয়েছে বা আমার ভালো লাগেনি বা এই জায়গাগুলো ঠিক জমেনি, বলা যাবে না। পরবর্তীতে কি টিকিট কেটে সিনেমা দেখা? হ্যাঁ, আমি যে ছবি দেখার ইচ্ছা, আমি নিজের ছবিও তো টিকিট কেটে দেখি, এবং তার আনন্দ উত্তেজনা আলাদা। ধরো আমি প্রজাপতি দেখতে গেছি, প্রজাপতি ছবিটা আমি দেখতে গেছি শীতকালে, এবং টিকিট পাচ্ছি না আমি, দিনের পর দিন আমি বুকমাই শো খুলছি, আমি দেখছি সমস্ত শো হাউসফুল প্রজাপতি। তারপর ফাইনালি একটা টিকিট কেটে আমি গেলাম হলে, এবং হলে বসে সাধারণ দর্শকদের সঙ্গে প্রজাপতি দেখার যে কি আনন্দ না তুমি বুঝতে পারবে না। মানে যখন আমাকে দেখে মানুষ উচ্ছ্বাস প্রকাশ করছে স্ক্রিনে, সেইটা একটা অন্য মজা, সেটা প্রিমিয়ারে সেই মজা নেই। প্রিমিয়ারে সবটাই খুব মাপা হাততালি, তোমার জীবন না, তোমার কথাবার্তা বা তোমার দৃষ্টিভঙ্গি না, পাশের বাড়ির সেই ছেলেটা যেটা ভাবে বা আমার দাদা যেটা ভাববে বা আমার কাকু যেটা ভাববে, ওই নিজের পরিবারের একটা লোক যেভাবে ভাবে না, ঠিক সেরকম আমার মনে হয় সেই ক্ষেত্রেই তোমাকে মানুষ নিজের মতো করে এক্সপ্লোর করেছে। হ্যাঁ, হয়তো মানুষ সেটা বোঝে, দূরে রাখেনি একজন মানে অভিনেতা হিসেবে, সেটা হতে পারে, মানে ধরা ছোঁয়ার মধ্যে বলেই মনে হয় আমার মানসিকতা বা আমি, তো সেই জন্যই মানুষ হয়তো ওইভাবে ভালোবাসে আমাকে, এবং সেটাই হয়তো আমি বলবো যে রহস্য এত বছর টিকে যাওয়ার। আমার এত বছর যে টিকে গেলাম, আমার সাথে তো অনেক মানুষ অভিনয় করতে এসেছিলেন, তাদের আমি আজকাল আর দেখতে পাই না কোথাও, তারা হারিয়ে গেছেন। তারা যে খারাপ অভিনেতা বা অভিনেত্রী ছিলেন তা তো নয়, তারা নেই কোথাও, সামহাউ তারা নেই, তাদের আমি মিস করি। কিন্তু আমি যে থেকে গেলাম এতগুলো বছর, এর পেছনে হয়তো এটা একটা বড় কারণ যে দর্শকের কোথাও মনে হয় যে লোকটা তাদেরই মতো, তাদের থেকে আলাদা কেউ নয়। এইটাই যেন শেষ দিন অবধি মানুষের মনে হয় আমাকে নিয়ে, আমাকে যেন কেউ কোনোদিন বড় স্টার বা এমন দিন যেন না আসে যে আমি ইন্টারভিউতে বলি যে আমি সেলিব্রিটি, আমার মতো সেলিব্রিটি। এই ধরনের কথা শুনলে খুব খারাপ লাগে, খুব দুঃখ হয়। অনেকে বলে, অনেক ছোট ছোট ছেলে মেয়েদের ইন্টারভিউ আমি শুনি, তারা বলে যে দেখো আমাদের মতো সেলিব্রিটিদের পক্ষে তো সাউথ সিটি যাওয়াটা সম্ভব নয়। কি হবে তুমি সাউথ সিটি গেলে, কি হবে আমাকে বলো তো? বা 4-5টা বাউন্সার নিয়ে তারা যখন কোনো অনুষ্ঠানে ঢোকেন, আমার খুব অবাক লাগে দেখে। হ্যাঁ, বাউন্সার নিয়ে দেবের যাওয়া মানায়? আমি তো নিজেই বাউন্সার। বাউন্সার কি করবে বলো তুমি? আমি কারো বাউন্সার হয়ে যেতে পারি যে কোনো দিন, আমার যা চেহারা, যে কেউ আমাকে ভবিষ্যতে, আমার যদি কাজকর্ম না থাকে, কোনো নায়িকা বা নায়ক আমাকে ভাড়া করলে আমি বাউন্সার হয়ে চলে যাব।
ওই সাফারি পড়ে যায় না, চলে যাওয়া। তা আমার মনে হয় না ওগুলোর কোনো প্রয়োজন আছে, আমার অন্তত। আর অনেকেরই প্রয়োজন নেই বলে আমার মনে হয়। যারা যারা বাউন্সার নিয়ে ঘোরেন 80% প্রয়োজন নেই বাউন্সার, কারণ তাদের কেউ মবই করে না। বাহ্যিক আড়ম্বর কি অডিয়েন্সকে আরো মানে কাছে টানতে বা অ্যাট্রাক্ট করতে সাহায্য করে? কোনটা, এই বাউন্সার নিয়ে যাওয়া বা এই যে একটা রঙের মধ্যে থাকা আমি সেলিব্রিটি বা আমাকে, হয়তো তারা তাই ভাবেন যে এটা করলে হয়তো দাম বাড়ে। দেখো সবাই তো চেষ্টা করছে কিভাবে নিজেকে বিক্রি করা যায়, সবাই দুনিয়া জুড়ে সবাই বিক্রি করতে চাইছে নিজেকে, রেলিভেন্ট করতে চাইছে নিজেকে, বোঝাতে চাইছে যে আমার দাম আছে একটা। সেই দামটা বোঝাতে গিয়ে যে যে পথ অবলম্বন করছে, খারাপও লাগে খারাপ বলতে আর কি। তার মনে হচ্ছে যে 4টে বাউন্সার নিয়ে আমি কোনো অনুষ্ঠানে ঢুকলে সেটা যদি সোশ্যাল মিডিয়ায় 4 জন দেখে, তার মধ্যে যদি 3 জন ভাবে যে নিশ্চয়ই খুব বড় স্টার, নয়তো এতগুলো বাউন্সার সে নিয়েছে কি করে, তাই যদি তাকে একটা সুযোগ দেওয়া যায়, এরকম অনেক ভাবনা থেকে হয়তো তার থেকে সুযোগ পাচ্ছেও আমি জানি না, বা অধিকাংশই পাচ্ছে না, তখন ওই 3-4টে বাউন্সারের তারা খরচা আছে, তাকে তো দিতে হচ্ছে, সেটা ফুল লস। আমি কোনো অনুষ্ঠানে গেলে আমার কোনো খরচা নেই, কিন্তু আমার যতটুকু তেল পুড়বে গাড়ির ওটুকুই খরচা। আজকে আমি ইন্টারভিউতে ভেবেছিলাম কিছু একটা এমন আনকাট আড্ডা দেবো যেখানে কোনো কন্ট্রোভার্সি থাকবে, যেখানে তুমি কিছু বলবে, কিন্তু তুমি এই তো কন্ট্রোভার্সি বললাম, এই যে তুমি যারা বাউন্সার নিয়ে যায় তাদের দেখে আমার হাসি পায়, এটাই তো কন্ট্রোভার্সি। যারা বাউন্সার নিয়ে যায় তারা তো অনেক টাকা খরচা করে মাসের শেষে। ধরো মাসে যদি 5টা তাদের ইভেন্ট থাকে, তাতে যদি 4টে করে বাউন্সারদের ভাড়া আছে, আমি জানি তাদের কত ভাড়া, তো মাসের শেষে অনেকগুলো টাকা খরচা হচ্ছে। তারা রেগে যাবে না এটা শুনে যে কে একটা ফালতু কাকার চরিত্রে পাঠ করে বড় বড় লেকচার মারছে, আমি বাউন্সার নিয়ে ঘুরি, আমার প্রয়োজন। তাদের মনে হয় এইটি যথেষ্ট বড় সড়ো বিতর্ক আমি তৈরি করে দিলাম তোমার ইন্টারভিউর জন্য। আমার তো একটা দায় থাকে না যে একটা বিতর্ক আমি দেবো, একটা ভিউজ না পেলে তো আমারও লজ্জা। তুমি এসছো এত দূর আমার ইন্টারভিউ নিতে, 20টা ভিউজ, আমার খারাপ লাগবে না? খারাপ লাগবে, বলো। খারাপ কি লাগে যে কাটা ছেঁড়াগুলো যখন নিজেকে নিয়ে হয়, কিংবা যখন কোনো কাজ নেই, কিংবা যখন আমাকে নিয়ে কাটা ছেঁড়া তো হয়ই না। সত্যি কাটা ছেঁড়া করতে, এত মাংস আমার শরীরে, কাটা ছেঁড়া করতে গেলে ছুরি ভেঙে যেতে পারে, তাই আমাকে নিয়ে কেউ কাটা ছেঁড়াই করে না। আর একটা কথা যেটা অম্বরীশ, তুমি কারোর জীবনে কেন নাক গলাও না উপযাচক হয়ে, বা কোনো কন্ট্রোভার্সি টপিকে তুমি থাকো না? উপযাচক শব্দটা খুব ভালো উচ্চারণ করেছো, অধিকাংশ লোকে উপযাজক বলে। যাজক, আচ্ছা, কিন্তু উপযাচক কথাটা তুমি যেটা বলেছো সেটা ভালো লেগেছে। তো হ্যাঁ, কি বলো, কারোর জীবনে হ্যাঁ উপযাচক কেন হও না? কেন হব? অন্য লোকের জীবনে আমি নাক গলাবো? কিন্তু আমি দেখেছি বিভিন্ন ইন্টারভিউতে ও এটা করছে, না করলেই হতো, এটার জন্য এটা হতে পারে, সেই ক্ষেত্রে তুমি খুবই সর্টেড। আজকের ইন্টারভিউটা মনে আমাদের আড্ডা হয়েছে। অন্য কারোর জীবনে নাক গলিয়ে তো লাভ নেই, কারণ তার যে জিনিসটা আমার ভালো লাগছে না, আমি বললে কি থোড়াই সে সেটা বদলাবে? মানুষ যেটাকে ঠিক মনে করে সেটাই করে, ওসব বলে কোনো লাভ নেই। আমি যেটা ঠিক মনে করি সেটাই তো আমি করবো। তুমি আমি 1000 বোঝালে আমি মাথা নেড়ে নেড়ে বলবো হ্যাঁ ঠিক ঠিক, এটা তো কাল থেকে করতে হবে। বেরিয়ে গিয়ে আমি যেটা করছি বা যেটা বিশ্বাস করি সেটাই আমি করবো। যতদিন না আমি নিজে বিশ্বাস করছি এটা ভুল, ততদিন আমি সেই স্বভাব বদলাবো না নিজে। ফলে অন্য লোকের জীবনে নাক গলিয়ে তাকে উপদেশ দেওয়ার কোনো মানেই হয় না। তুমি কি বড্ড একচেটিয়া মতে বিশ্বাসী? না না, আমি তো সেরকম কিছু নয়। আমাকে চাইলে মোল্ড করা যায়। ভালোবেসে যদি কেউ কিছু বলে, আমি নিজের ভাবনা চিন্তা বদলেও ফেলতে পারি। ভালোবেসে কেউ বলে না তাই আমি একচেটিয়া। ভালোবেসে বলতে হবে সুন্দর করে, মিষ্টি করে। সে আর বললো কোথায়, কেউ আমাকে বললো না তো। তার মানে তুমি ভালোবাসার কাঙাল। আলটিমেটলি ভালোবাসার আমি কাঙাল, কিন্তু আমি ভালোবাসা পাচ্ছি না। দূরে দূরে ঘুরছি শুধু ভিক্ষার পাত্র নিয়ে। আড্ডা শেষ করবো এখানেই, তবে গান ছাড়া কি আড্ডা শেষ হতে পারে? অম্বরীশ দা রয়েছে এবং গান দিয়ে আজকে আমরা শেষ করবো। সেদিন চাঁদের আলো চেয়েছিল জানতে, ওর চেয়ে সুন্দর কেউ আছে কি? আমি তোমার কথা বলেছি, রূপসী বিজলি লতা পারেনি তা মানতে, বলেছিল এ চমক কারো আছে কি? আমি তোমার কথা বলেছি। আজকের আড্ডা রইলো এখানেই। কেমন লাগলো আজকের আড্ডা এবং কোন হেডলাইনটা আপনারা খুঁজে পেলেন অবশ্যই জানাবেন। কিন্তু পরবর্তী আপডেট আসার আগে চোখ থাকবে শুধুমাত্র সিটি সিনেমাতে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।